ওকে, দিশা ম্যাডাম জানিয়ে দিয়েছেন। গুড ইভিনিং। চলুন তাহলে দেরি না করে আমরা সরাসরি ক্লাসের দিকে প্রবেশ করি। চলুন তাহলে আমরা ইভিএস আলোচনা করছিলাম অলরেডি। ইভিএস থেকে আমরা দুটো ক্লাস জাস্ট করেছি। আজ আমাদের হচ্ছে ইভিএস থেকে আমাদের তৃতীয় ক্লাস, তাই তো? চলুন থার্ড ক্লাস আমরা স্টার্ট করি। দেখি আজকের ক্লাসে আমরা কী কী শিখতে চলেছি। তো লাস্ট ক্লাসে আমরা সম্ভবত কমপ্লিট করেছিলাম, আমরা পড়ছিলাম সেই যে অ্যানিমালসগুলো ছিল, অ্যানিমালসগুলো কমপ্লিট করার পর আমরা যে বার্ড রয়েছে, বার্ডগুলো আমরা কমপ্লিট করেছিলাম, তাই তো? ইন্ডিয়ান রবিনহুড, ক্রো, স্প্যারো, পিজিয়ান, এই পর্যন্ত আমরা কমপ্লিট করেছিলাম। আজকের ক্লাসে মূলত আমরা যে প্ল্যান্টস রয়েছে, প্ল্যান্টস থেকে আজকের ক্লাসে জানবো, ঠিক আছে? প্ল্যান্টস মানে কি আপনারা সকলেই জানেন, প্ল্যান্টস মানে হচ্ছে উদ্ভিদ, তাই তো? তাহলে প্ল্যান্টস থেকে হচ্ছে আজকের ক্লাস। আজকে আমরা এখান থেকে আমরা জানতে চলেছি। তো সবার প্রথমে যে প্ল্যান্ট সম্পর্কে আমরা জানবো, সেই প্ল্যান্টসের নাম হচ্ছে, এই যে আপনারা এই ছবিটা দেখতে পাচ্ছেন, আমরা এই প্ল্যান্ট সম্পর্কে জানবো। প্রতিটা প্ল্যান্টই আমরা যাই কিছু পড়ছি না কেন এই ক্লাসে, সবগুলোই আপনারা জানেন, তবে আমরা তার যে বাংলা মানে বাংলা নামটা জানি, তবে ইংলিশ নামটা আলাদা আর কি। কিন্তু জিনিসটা কিন্তু একই আর কি। বাংলাতে আমরা সবাই জানি আর কি এই জিনিসটাকে কী বলা হয়ে থাকে, বলে ফেলুন ঝটপট আর কি, কী বলি এটাকে? বাহ, তাই তো? তাহলে ইংলিশে কী বলা হয়ে থাকে? ইংলিশে এটাকে আমরা নেপান্থিস বলে থাকি। তাহলে ইংলিশে এই যে সেম প্ল্যান্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা ইংলিশে নেপান্থিস বলে থাকি, বা এটাকে আমরা পিচার প্ল্যান্ট বলে থাকি। পিচার কেন বলি? পিচার মানে কি? পিচার মানে এই কলসির মতো শেপ, তাই তো? কলসের মতো শেপ দেখা যায়, সেই জন্য এটাকে পিচার প্ল্যান্ট বলা হয়ে থাকে, বা এটাকে আমরা নেপান্থিস প্ল্যান্টও বলে থাকি। খুব খুব প্রশ্ন আসে কিন্তু এই নেপান্থিস থেকে আর কি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক কিন্তু এই নেপান্থিস। জাস্ট 1 মিনিট। চলুন তাহলে দেখে নিই নেপান্থিস সম্পর্কে কী বলা রয়েছে। এ প্ল্যান্ট নেমড নেপান্থিস, তাহলে এই যে প্ল্যান্ট রয়েছে যার নাম হচ্ছে নেপান্থিস, ট্র্যাপস অ্যান্ড ইটস ফ্রগস। তাহলে এই নেপান্থিসটা কী করে? ট্র্যাপ। ট্র্যাপ মানে কি? ট্র্যাপ মানে হচ্ছে শিকার করে। অ্যান্ড ইট মানে কি? খায়। শিকার করার পরে আবার খায়। কাকে খায়? ফ্রগসকে খায়, ব্যাঙকে খায়, ইনসেক্টকে খায়, অ্যান্ড ইভেন মাইস, ছোটো ছোটো ইঁদুর যেগুলো রয়েছে, ইঁদুরকে পর্যন্ত খায়। তাহলে এই যে প্ল্যান্টটা রয়েছে, এ ট্র্যাপ করে, শিকার করে বিভিন্ন ইনসেক্ট, বিভিন্ন, আচ্ছা দেখা যাচ্ছে না, ওকে আমি স্ক্রিন শেয়ার করিনি সম্ভবত। এবার দেখা যাচ্ছে? আমাকে একটু কমেন্ট করুন আপনারা। হ্যাঁ স্যার, ওকে। চলুন তাহলে আমরা নেপান্থিসের মধ্যে পড়ছিলাম আমরা। তাহলে এই যে নেপান্থিস যে প্ল্যান্টটা রয়েছে, বাংলাতে আমরা কী বলে থাকি এটাকে? বলেন ঝটপট, বাংলাতে এটাকে আমরা কী বলে থাকি? আপনাদের সাউন্ড আজকে আমি শুনতে পারছি না, মাইকটা দূরে রয়েছে, একটু কমেন্ট করতে হবে। চলুন, কলসপত্রে, তাই তো? তাহলে এটাকেই আমরা ইংলিশে আমরা নেপান্থিস বলে থাকি, বা আমরা পিচার প্ল্যান্ট বলে থাকি। এ প্ল্যান্ট নেমড নেপান্থিস, তাহলে এই যে প্ল্যান্টটা রয়েছে যে নেপান্থিস যেটাকে আমরা বলি বা কলসপত্রী বলি, ট্র্যাপস মানে শিকার করে, অ্যান্ড ইট মানে খায়। শিকার করে খায়, কি খায়? ফ্রগস, ইনসেক্ট অ্যান্ড ইভেন মাইস, ইঁদুর। দিস প্ল্যান্ট ইজ অলসো নোন অ্যাজ পিচার প্ল্যান্ট, এটাকে পিচার প্ল্যান্টও বলা হয়ে থাকে, বা নেপান্থিস বলা হয়ে থাকে, বা হিন্দিতে এটাকে আমরা ঘাটপার্নিও বলা হয়ে থাকে। তাহলে এই এই যে প্ল্যান্ট রয়েছে, এই প্ল্যান্টের আমরা তিনটা নাম পড়লাম বা তিনটা নাম জানলাম। কী কী? এটাকে আমরা পিচার প্ল্যান্ট বলতে পারি, নেপান্থিস বলতে পারি, বা ঘাটপার্নি বলতে পারি। ইট ইজ ফাউন্ড ইন অস্ট্রেলিয়া, এটা অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, ইন্দোনেশিয়াতে পাওয়া যায়, অ্যান্ড মেঘালয় ইন ইন্ডিয়াতে পাওয়া যায়। তাহলে তিনটা দেশে পাওয়া যায়। কোন কোন দেশ? একটা হচ্ছে অস্ট্রেলিয়া, একটা হচ্ছে ইন্দোনেশিয়া, একটা হচ্ছে মেঘালয়। মেঘালয় কি দেশ? না, মেঘালয় দেশ নয়, ইন্ডিয়াতে পাওয়া যায়। ইন্ডিয়া হচ্ছে দেশের নাম, এবার ইন্ডিয়ার মধ্যে মেঘালয় নামক জায়গাতে পাওয়া যায় আর কি। তাহলে কোন কোন দেশে পাওয়া যায়? অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া আর হচ্ছে ইন্ডিয়া। এইখানেই অপশনে ফাঁসিয়ে দেবে আর কি। আপনাকে দিয়ে দেবে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মেঘালয়, আপনি বাস তিনটা দেশ তো আমি পাই গেছি। মেঘালয় তো দেশ নয়, ইন্ডিয়া দেশ, ইন্ডিয়ার মধ্যে মেঘালয়তে পাওয়া যায়। তাহলে অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, ইন্দোনেশিয়াতে পাওয়া যায়, আর ইন্ডিয়ার মেঘালয়তে পাওয়া যায়। ইট হ্যাজ এ পিচার লাইক শেপ, এটা একটা পিচার বা কলসির মতো, কলসের মতো একটা শেপস রয়েছে। অ্যান্ড দ্য মাউথ ইজ কাভার্ড বাই এ লিভ, এবং এর যে মুখটা থাকে, মুখটা একটা লিফ, একটা পাতা দ্বারা ঢাকা থাকে। ঠিক আছে? তাহলে এই যে মুখটা রয়েছে, এই সামনে পাতাগুলো রয়েছে, পাতাগুলো দ্বারা এটা কিন্তু ঢাকা থাকে। দ্য প্ল্যান্ট হ্যাজ এ স্পেশাল স্মেল, এই প্ল্যান্টের একটা স্পেশাল একটা স্মেল রয়েছে, দ্যাট অ্যাট্রাক্টস ইনসেক্টস টু ইট। এই যে প্ল্যান্টটা রয়েছে কলসপত্রী, এর একটা নির্দিষ্ট একটা আলাদা রকমের একটা স্মেল, একটা গন্ধ রয়েছে। সেই গন্ধের দ্বারা
আসক্ত হয়ে পড়ে আর কি, বাকি যারা ইনসেক্ট রয়েছে তারা আসক্ত হয়ে পড়ে, অ্যাট্রাক্ট করে তাদেরকে, তার জন্য সেই অ্যাট্রাকশনে তারা ছুটে যায় এর কাছে। হোয়েন দ্য ইনসেক্টস ল্যান্ডস অন দ্য মাউথ অফ দ্য প্ল্যান্ট, যখন সেই আসক্ত হয়ে সেই গন্ধে ছুটে গিয়ে তারা এইখানে বসে, দে গেট ট্র্যাপড অ্যান্ড ক্যান নট গেট আউট, তখন কী করে, এখানে তো পাতা দিয়ে ঢাকা ছিল, তারা তো জানে না এখানে ভেতরে ফাঁপা রয়েছে, এখানে বসে ধাপাস করে নিচে ঢুকে যায় কিন্তু, আর তারা কিন্তু সেখান থেকে আর বেরোতে পারে না। তাহলে এটা আমরা কি পড়েছিলাম, এটা আমরা ডেপান্থিস বা পিচার প্ল্যান্ট সম্পর্কে আমরা পড়লাম, ঠিক আছে। চলুন এরপর আমরা দেখবো হচ্ছে ব্যানান ট্রি সম্পর্কে। ব্যানান ট্রি বলতে ঝটপট বাংলাতে আমরা কি বলে থাকি ব্যানান ট্রিটাকে, এই তো আপনার ছবি দেখেই নিয়েছেন আর কি, ছবি দেখে আপনারা বুঝেই গেছেন। হোয়াট লুকস লাইক, জাস্ট 1 মিনিট, তাহলে ব্যানান ট্রি সম্পর্কে আমরা কি পড়বো, হোয়াট লুকস লাইক দ্য হ্যাঙ্গিং ব্রাঞ্চেস, মানে যেগুলো হ্যাঙ্গিং ব্রাঞ্চেস মনে হয়ে থাকে, হ্যাঙ্গিং মানে কি, হ্যাঙ্গিং মানে ঝুলন্ত, ব্রাঞ্চেস মানে কি যে ডাল, তাহলে যেগুলো আসলে সেই ঝুলন্ত ডালের মতো মনে হয়, আর অ্যাকচুয়ালি দ্য রুটস অফ দ্য ট্রি, সেগুলো ঝুলন্ত ডাল নয়, সেগুলো আসলে কি, সেগুলো হচ্ছে গাছের আসল রুট। রুট মানে কি, রুট মানে হচ্ছে শিকড়। তাহলে ব্যানান ট্রি সম্পর্কে কি পড়লাম, যেগুলো আমাদের ঝুলন্ত ডালের মতো মনে হয় সেগুলো আসলে ডাল নয়, সেগুলো কি, সেগুলো আসলে রুটস, সেগুলো আসলে শিকড়। দ্য রুটস অফ দ্য ব্যানান ট্রি, এই ব্যানান ট্রির যে রুটসগুলো রয়েছে, যে শিকড়গুলো রয়েছে, অরিজিনেটস, অরিজিনেট মানে কি, অরিজিনেটস মানে হচ্ছে উৎপত্তি হয়ে থাকে, তাহলে দ্য রুটস অফ দ্য ব্যানান ট্রি অরিজিনেটস ফ্রম দ্য ব্রাঞ্চেস, এই শিকড়গুলো উৎপত্তি হয় সেই ব্রাঞ্চেস থেকেই, অ্যান্ড এন্টার্স দ্য গ্রোয়িং গ্রাউন্ড, এবং সেগুলো মাটির নিচে প্রবেশ করে। দিস রুটস সাপোর্টস দ্য ট্রি লাইক এ স্ট্রং পিলার, এই যে রুটসগুলো রয়েছে এই রুটসগুলো গাছকে একটা স্ট্রং পিলার আকারে, ঠিক আছে, সাপোর্ট করে থাকে। তাহলে এই হচ্ছে আমাদের ব্যানান ট্রি সম্পর্কে তথ্য। পরবর্তী তথ্য আমরা দেখে নিই ডেজার্ট ওক সম্পর্কে, তাই তো, ডেজার্ট ওক সম্পর্কে বলা হচ্ছে। ডেজার্ট ওক ইজ এ ট্রি, তাহলে ডেজার্ট ওক হচ্ছে একটা গাছ, দ্যাট ইজ ফাউন্ড ইন অস্ট্রেলিয়া, এটা আবার অস্ট্রেলিয়াতে শুধু পাওয়া যায়, এদিকে পাওয়া যায় না। তাহলে এই হচ্ছে একটা গাছ ডেজার্ট ওক, যেটা কোথায় পাওয়া যায়, যেটা অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, তাই তো। ইট ইজ 11 to 12 ফিট হাইট অফ এ জেনারেল ক্লাসরুম ওয়াল ইন হাইট, তাহলে এর যে হাইট রয়েছে এর হাইট কতটুকু হবে, এর হাইট হবে 11 থেকে 12 ফুট, আর 11 থেকে 12 ফুট কী হয়, একটা নর্মালি একটা ক্লাসরুমের তো এরকমই হাইট হয় আর কি, একটা ক্লাসরুমের যে দেওয়ালের হাইট, সেই ক্লাসরুমের দেওয়ালের হাইটও সে 11 থেকে 12 13 এরকমই হয়ে থাকে, আর এটারও হাইট সেই ওরকমই হয়ে থাকে 11 থেকে 12 ফুট। এই যে ব্র্যাকেটে লেখা রয়েছে হাইট অফ এ জেনারেল ক্লাসরুম ওয়াল, এখান থেকেও প্রশ্ন আসে, মানে এখানে যা যা লেখা আছে কোনো কিছু ফেলে দেওয়ার মতো না আর কি, সমস্ত কিছুই প্রশ্ন আসার মতো বা এসেছে বলেই এখানে লেখা রয়েছে। ওকে, আপনাদের মনে হতে পারে এটাও কি প্রশ্ন আসবে, এত সহজ জিনিস, এই সহজ জিনিসে আসে। ওকে, চলুন নাম্বার 3 কি বলেছে, ইট হ্যাজ ভেরি ভেরি লিটিল লিভস, এর খুব অল্প পাতা রয়েছে, আপনার ছবিতে দেখতেই পাচ্ছেন আর কি, তাই তো, খুব অল্প পাতা কিন্তু এর মধ্যে রয়েছে। ইটস রুটস, এর যে শিকড় রয়েছে, গো মানে কি যায়, ফ্রম 250 to 300 ফিট ইনসাইড দ্য গ্রাউন্ড, মানে এর যে শিকড়গুলো রয়েছে 250 থেকে 300 ফিট, মানে আমাদের হাইট কত হয়, সে 4 ফুট 5 ফুট আমরা হয়ে থাকি, তাহলে এইটা কিন্তু এর যে শিকড় রয়েছে 250 থেকে 300 ফুট নিচে যায়, তাহলে বুঝতে পারছেন কতটা নিচে যাচ্ছে ফিটটা, শিকড়টা। ইনসাইড দ্য গ্রাউন্ড আনটিল দ্য ওয়াটার রিচে, যতক্ষণ না সেই নিচের যে ভূমধ্যস্থ জলস্তর পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার যে শিকড়টা বা রুটটা রয়েছে সেটা নিচের দিকে কিন্তু যায়। ওকে, দিস ওয়াটার কিপস অ্যাকুমুলেটিং ইন দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি, সেই জলগুলো আস্তে আস্তে সেই যে গাছের যে ট্রাঙ্ক রয়েছে, ট্রাঙ্ক মানে কি, এই যে মূল কাণ্ড রয়েছে, কাণ্ডে কিন্তু পৌঁছায় সেই জলগুলো। হোয়েন এভার দেয়ার ইজ নো ওয়াটার, যখন সেই এরিয়াতে, যখন এগুলো মরু অঞ্চলে বেশি হয়ে থাকে, যখন সেখানে কোনো রকম জল থাকে না, জলের শর্টেজ থাকে, পিপল দেয়ার পোর এ থিন পাইপ ইনসাইড ইটস ট্রাঙ্ক, পিপল পোর মানে কি ভরে দেয় আর কি, থিন পাইপ, একটা চিকন পাইপ এখানে ইনসার্ট করে দেয় এবং সেখান থেকে জল বের করে নেয়। মানে আমরা সেই ফ্রুটির প্যাকেটে কী করি, 10 টাকার ফ্রুটির পাউচগুলো, একটা আমাদেরকে স্ট্র দেয়, আমরা সেইটাকে স্ট্রটাকে ওখানে ফুটো করে ঢুকিয়ে দিই আর কি, আর মুখ দিয়ে এরকম করে চুমুক দিই আর কি, তাই তো, উপর দিকে টানি আর কি, শুষে নেই, আর নিচের থেকে ফ্রুটিটা বাস উপরে উঠে আসে, তো একই রকম ব্যাপার। তাহলে এই যে গাছ রয়েছে, গাছের হাইট, এই গাছটার নাম কি বললাম, ডেজার্ট ওক, কোথায় পাওয়া যায়, অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, হাইট কত, 11 থেকে 12 ফুট, একটা জেনারেল ক্লাসরুমের যে ওয়াল ওই রকম হয়ে থাকে, এর পাতা খুব কম থাকে, এর যে রুটস কত দূর যায়, 250 থেকে 300 ফুট, যতক্ষণ না জল পাচ্ছে, আর জলগুলো এর যে কাণ্ড রয়েছে, এর যে ট্রাঙ্ক রয়েছে, ট্রাঙ্কে এসে জমা হয়, আর এগুলো
যখন সেই এর জলের ঘাটতি থাকে তখন লোকজন এখানে একটা পাইপ ভরে সেই জলগুলোকে বের করে নেয় এবং তারা সেটাকে ইউজ করে থাকে। তাহলে এই হচ্ছে ডেজার্ট ওক থেকে 1 2 3 4 5 6টা তথ্য মনে রাখতে হবে। আমি আবার রিভিশন করাই। ডেজার্ট ওক অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, একটা 11 থেকে 12 ফুট জেনারেল ক্লাসরুম ওয়ালের মতো হয়ে থাকে, খুব কম পাতা হয়ে থাকে, 250 থেকে 300 ফুট, আর হচ্ছে যতক্ষণ না ভূমধ্যস্থ জলস্তরটা পেয়ে যাচ্ছে, আর যখন জল এখানে গিয়ে জমা হচ্ছে আর মানুষ এখানে জলের শর্টে জলে এখানে ফুটো করে জলটাকে বের করে, হয়ে গেল ডেজার্ট ওক। এবার আমরা দেখব খেজড়ি ট্রি। খেজড়ি ট্রি, এই হচ্ছে খেজড়ি ট্রির ছবি। খেজড়ি ভিলেজ, খেজড়ি হচ্ছে একটা গ্রামের নাম, ঠিক আছে। খেজড়ি ভিলেজ ইজ নিয়ার যোধপুর ইন রাজস্থান। রাজস্থান মানে সেই পিঙ্ক সিটি। তাহলে রাজস্থানের যোধপুরে একটা গ্রাম রয়েছে যেই গ্রামের নাম হচ্ছে খেজড়ি। কি বললাম? রাজস্থানের যোধপুর একটা গ্রাম রয়েছে যেই গ্রামের নাম হচ্ছে খেজড়ি। প্লেসেস ওয়ার বিল্ট বাই উডস অ্যাট দ্যাট টাইম অ্যাবাউট 300 ইয়ার্স এগো। মানে এখানে প্রায় 300 বছর আগে কাঠ দিয়ে এই জায়গাটা, মানে এখানকার ঘর বাড়ি যা কিছু সব তৈরি হয়েছিল। দ্য পিপল অফ দিস ভিলেজ ওয়ার কল্ড বিষ্ণুইস। এইখানকার যে লোক, এখানকার বলতে কোথাকার লোক, এই খেজড়ি গ্রামের লোককে কি বলা হয়? বিষ্ণুই এদেরকে বলা হয়, ঠিক আছে। দ্য খেজড়ি ট্রি ক্যান গ্রো আপ উইদাউট মাচ ওয়াটার। উইদাউট মানে কি? ব্যতীত, মানে মাচ ওয়াটার, বেশি জল ছাড়াই এটা গ্রো হতে পারে, বেশি জল লাগে না, খুব অল্প জলেই এই খেজড়ি গাছটা গ্রো হতে পারে। মানে ডেজার্ট এরিয়া বা যে মরু অঞ্চল রয়েছে, মরু অঞ্চলে এটা গ্রো হতে পারে। ইট গিভস বিনস, এটা বিনস দিয়ে থাকে, অ্যান্ড ডোন্ট গেট অ্যাফেক্টেড বাই ইনসেক্ট, ঠিক আছে। আমরা এখানে বিনসের মতো সেই জিনিসগুলো পেয়ে থাকি এবং এটা ইনসেক্ট দ্বারা অ্যাফেক্টেড হয় না, ইনসেক্ট দ্বারা অ্যাফেক্টেড হয় না, মানে কি এখানে যে সেই ইনসেক্টগুলো রয়েছে তারা এর কোনো রকম ক্ষয়ক্ষতি করতে পারে না। ইটস বার্ক, এর যে বার্ক রয়েছে, বার্ক মানে কি? ছাল রয়েছে। ইটস বার্ক ইজ ইউজ টু মেক মেডিসিন, এর গাছের ছাল দিয়ে মেডিসিন বানানো হয়ে থাকে। তাহলে চলুন খেজড়িটা রিভিশন করি। কোথায় পাওয়া যায়? রাজস্থানের যোধপুর, যোধপুরের খেজড়ি। খেজড়িতে একটা গ্রাম ছিল যেখানে 300 বছর আগে সমস্ত কিছু কাঠ দিয়ে সমস্ত কিছু তৈরি ছিল। সেখানকার লোকজনকে বিষ্ণুই বলা হতো। আর এখানে উইদাউট মাচ ওয়াটার, ঠিক আছে, বেশি জল ছাড়াই এটা গ্রো হতে পারে। মরু অঞ্চল এটা, রাজস্থান মানেই মরু অঞ্চল। মরু অঞ্চল তো জল এমনিতেই নেই আর কি, তাই না? মরু অঞ্চল জল এমনিতে নেই, তো কম জলে বড় হতে পারে। আর এটা খুব মানে ইনসেক্ট দ্বারা এফেক্টেড হয় না, পতঙ্গ দ্বারা ক্ষয় করতে পারে না বিভিন্ন ইনসেক্টরা, ঠিক আছে, এই গাছের ক্ষয় করতে পারে না। আর এর যে গাছের ছাল রয়েছে, ছাল দিয়ে আমরা মেডিসিন তৈরি করতে পারি। তাহলে যে কটা আমরা পড়লাম প্ল্যান্টস, একটু রিভিশন করি সবার প্রথম থেকে। সবার প্রথমে পড়লাম আমরা কি? পিচার প্ল্যান্ট। পিচার প্ল্যান্ট সম্পর্কে কি পড়লাম? পিচার প্ল্যান্টে কে কে ফেসে যায় এখানে? এখানে ফ্রগ, ব্যাং, তারপরে বিভিন্ন ইনসেক্ট এবং ইঁদুর এখানে এসে ফেসে যায় এই পিচার প্ল্যান্টে বা নেপান্থিসে এসে। নেপান্থিসকে আমরা ঘাটপার্নিও বলে থাকি। কোথায় কোথায় পাওয়া যায়? অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া আর ইন্ডিয়ার মেঘালয়তে পাওয়া যায়। এটা পিচার শেপ, কলসির মতো শেপ হয়ে থাকে। আর এর মুখের জায়গায় কি দিয়ে ঢাকা থাকে? পাতা দিয়ে এটা ঢাকা থাকে। আর এর একটা আলাদা রকমের স্মেল রয়েছে, আলাদা রকমের গন্ধ রয়েছে, যেইটা এই ব্যাং, তারপর ইনসেক্ট, ইঁদুর এগুলোকে অ্যাট্রাক্ট করে। আর ওখানে গিয়ে ওরা ফেসে যায়, ভেতরে ট্র্যাপ হয়ে যায়, আর সেখান থেকে তারা বেরোতে পারে না। ব্যানান ট্রি থেকে কী বললাম? ব্যানান ট্রির যেগুলো মনে হয়ে থাকে, যেগুলো মনে হয় ঝুলন্ত ডাল, কিন্তু আসলে সেগুলো ডাল নয়, আসলে সেগুলো রুটস, আসলে সেগুলো শিকড়, তাই তো। আর শিকড়গুলো এই ব্রাঞ্চেস থেকে উৎপন্ন হয়ে মাটির নিচ পর্যন্ত প্রবেশ করে, আর এগুলো পিলার হিসাবে কাজ করে। ডেজার্ট ওক অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, 11 থেকে 12 ফুট, ক্লাসরুম ওয়ালের মতো। এর খুব কম পাতা রয়েছে, 250 থেকে 300 ফুট, আর এর ট্রাঙ্কে জল জমা হয়ে থাকে, তাই তো। আর জলগুলো যখন জলের ঘাটতি হয় তখন মানুষ বের করে। খেজড়ি ট্রি, রাজস্থান, যোধপুর, খেজড়ি ভিলেজ, সেখানকার লোকজনকে বিষ্ণুই বলা হয়। খুব কম জলে এটাকে বড় হতে পারে, কোনো ইনসেক্টের ক্ষয়ক্ষতি করতে পারে না, আর এটাতে ওষুধও বানানো হয়ে থাকে। হয়ে গেল রিভিশন, ব্যাস কমপ্লিট আমাদের প্ল্যান্টস। এইবার আমরা দেখব, মনে থাকবে তো? খুব আহামরি তো খুব বেশি তথ্য নিয়ে আর কি, 2-4 বার একবার লিখে নিই, 2-4 বার রিভিশন করলেই ব্যাস মাথায় সেট হয়ে যাবে। এরপর আমরা দেখবো হচ্ছে ফেমাস পার্সোনালিটি। ফেমাস পার্সোনালিটি মানে কি? মানে বিশেষ বিশেষ ব্যক্তিবর্গ যারা রয়েছে তাদের সম্পর্কে দেখব। ওকে, চলো। তো সবার প্রথমে দেখবো আমরা হচ্ছে বাচেন্দ্রী পাল সম্পর্কে। তো কী রয়েছে বাচেন্দ্রী পাল? তাহলে এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পার্সন, ইনি হচ্ছেন বাচেন্দ্রী পাল। ওকে, তাহলে বাচেন্দ্রী পাল ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন। তাহলে সরি, এটা বাচেন্দ্রী পাল নয়, এটা বাচেন্দ্রী পালের গুরু আর কি, ঠিক আছে। বাচেন্দ্রী পালের ছবিটা নিচে আছে, এই তো, এটা বাচেন্দ্রী পাল। বাচেন্দ্রী পাল ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন। বাচেন্দ্রী পাল হচ্ছে প্রথম ভারতীয় মহিলা, অ্যান্ড দ্য 5th ওমেন ইন দ্য ওয়ার্ল্ড। যদি আমি ইন্ডিয়ার রেসপেক্টে বলি, ইন্ডিয়ার মধ্যে তিনি প্রথম। আর যদি আমি ওয়ার্ল্ডের ভিত্তিতে বলি, সারা বিশ্বে, তাহলে সারা বিশ্বের মধ্যে তিনি পঞ্চম বা তিনি 5th টু রিচ দ্য পিক অফ মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টে উঠেছেন এরকম মহিলা
ভারতের দিক থেকে দেখলে তিনি ভারতের প্রথম উঠেছেন, আর গোটা বিশ্বের মধ্যে তিনি পঞ্চম স্থানে। তাহলে বাচেন্দ্রী পাল হচ্ছে প্রথম ভারতীয় মহিলা যে মাউন্ট এভারেস্টের যে পিক রয়েছে, সর্বোচ্চ শিখর রয়েছে, সেখানে কিন্তু তিনি সবার প্রথমে পৌঁছান মহিলাদের মধ্যে। বাচেন্দ্রী গ্রিউ আপ ইন নাকুরি ভিলেজ। বাচেন্দ্রী কোথায় বড় হয়ে ওঠে? নাকুরি নামক একটা ভিলেজ রয়েছে। স্যার কোথায় এই গ্রামটা? ইন দ্য গারোয়াল এরিয়া অফ উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের গারোয়াল এরিয়াতে একটা নাকুরি নামে ভিলেজ রয়েছে, সেখানে বড় হয়েছে আমাদের এই বাচেন্দ্রী পাল। হোয়েন শি গ্রিউ ওল্ডার, যখন সে একটু বড় হয়, শি জয়েন্ড নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং, উত্তরকাশী, তাই তো? তাহলে সেই যে পর্বতারোহণ চড়ানোর জন্য যে ইনস্টিটিউট আছে, প্রতিষ্ঠান আছে, তাই তো? যেমন কেউ পাহাড়ে উঠবে, অটোমেটিক তো হয় না, ওর জন্য ট্রেনিং হয়ে থাকে, ওর জন্য ইনস্টিটিউট থাকে, শিখতে হয়, সে অনেক কিছু ব্যাপার আছে। তো যেই ইনস্টিটিউট থেকে সে শিখেছিল, সে তার নাম কি? নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং, যেটা উত্তরকাশীতে অবস্থিত, উত্তরাখণ্ডের উত্তরকাশীতে অবস্থিত। হার গাইড ওয়াজ ব্রিগেডিয়ার জ্ঞান সিং। তার যে গাইড ছিল এই কাজে, সেই গাইডের নাম হচ্ছে ব্রিগেডিয়ার জ্ঞান সিং। এই হচ্ছে ব্রিগেডিয়ার জ্ঞান সিংয়ের ছবি। বাচেন্দ্রী পাল ওয়েন্ট টু এ পিকনিক ইন চাইল্ডহুড। বাচেন্দ্রী পাল পিকনিকে যায়, যেমন ডিসেম্বর মাস চলে এসছে, আমরা সবাই ব্যবস্থা করছি, তাই না, একটা পিকনিক যাতে যাওয়া যায় আর কি। অনেকে চলেও গেছেন, অনেকে আবার যাবেন। তো ব্যাপারটা কি বলছে, তাহলে বাচেন্দ্রী পাল ওয়েন্ট টু এ পিকনিক, তাহলে বাচেন্দ্রী পাল একটা পিকনিকে গেছিলো ইন চাইল্ডহুড, হোয়ার শি ক্লাইম্বড টু এ পিক অফ 4000 মিটার। সেখানে পিকনিকে গিয়ে 4000 মিটার উঁচু একটা পিকে কিন্তু সে ওঠে, ঠিক আছে? তাহলে বাচেন্দ্রী পাল পিকনিকে গিয়ে 4000 মিটার উঁচু একটা পিকে সে উঠলো। হোয়েন শি ওয়াজ 12 ইয়ার্স ওল্ড, 12 বছর বয়সে গিয়ে কাণ্ড করেছে আর কি। 12 বছর বয়সে গিয়ে সে পিকনিকে গেছে, পিকনিকে গিয়ে কিন্তু 4000 মিটার উঁচু একটা কিন্তু পিকে উঠে গেছে। আর মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? ঝটপট আমাকে কমেন্টে লিখে ফেলুন আপনারা, তাই তো? চলুন। ইন 1984, 1984তে কী হলো? ইন 1984 বাচেন্দ্রী ওয়াজ সিলেক্টেড অ্যাজ এ টিম মেম্বার টু ক্লাইম্ব দ্য মাউন্ট এভারেস্ট, তাই তো? একদম 8848, মানে 8848 তো এটা মাউন্ট এভারেস্ট, আর ও 12 বছর বয়সে 4000 উঠে গেছে, মানে অর্ধেকের একটু কম আর কি, তাই না? 40% তো 12 বছরে উঠে নিয়েছিল আর কি। চলুন। ইন 1984, 1984 সালে বাচেন্দ্রী ওয়াজ সিলেক্টেড অ্যাজ এ টিম মেম্বার। 1984 সালে এই বাচেন্দ্রী পালকে সিলেক্ট করা হয়ে থাকে টিম মেম্বার হিসাবে টু ক্লাইম্ব দ্য মাউন্ট এভারেস্ট। 1984তে প্রথম ওকে বেছে নেওয়া হয় যে চলো তোমাকে টিম মেম্বার হিসাবে তুমি মাউন্ট এভারেস্টে যেতে পারবে। ইট ওয়াজ 7 মিনিটস পাস্ট 1 o'clock, মানে 7 মিনিটস মানে 7 মিনিট পাস্ট 1 o'clock। জিনিসটা পরীক্ষার হলে কিন্তু এইটাই ঘুরিয়ে দিয়ে দেবে আর কি, দিয়ে দেবে 1 মিনিট পাস্ট 7 o'clock, আবার দিয়ে দেবে 7 মিনিট পাস্ট 1 o'clock। যেখানে 1 o'clock রয়েছে, 1 o'clock মানে মানে 1টা বাজে, আর যার সাথে মিনিট আছে মানে ওইটা ওই পাশে বসবে, ঠিক আছে? মানে পরীক্ষার হলে দুটো অপশনে ক্লোজ ক্লোজ এইভাবেই ঘুরিয়ে দিবে। একটা দেবে 7 মিনিটস পাস্ট 1 o'clock, একটা দেবে 1 মিনিটস পাস্ট 7 o'clock। তার মানে কিন্তু দুটোর কনসেপ্ট ঘুরে গেল আর কি। তাহলে 7 মিনিট মানে কি? মানে 7 মিনিট, পাস্ট 1 o'clock মানে কি? 1টা বাজে। তাহলে ইট ওয়াজ 7 মিনিট পাস্ট 1 o'clock, মানে 1টা 7 PM, মানে দুপুর 1টা 7 বাজে, ইন দ্য আফটারনুন, মানে দুপুর 1টা 7 তখন টাইম হচ্ছিল, অফ 23rd মে, মানে 23শে মে 1টা 7, সেই হচ্ছে সময়। হোয়েন বাচেন্দ্রী পাল স্টেপড অন টু দ্য পিক অফ 8900 মিটার অফ হাই মাউন্ট এভারেস্ট। তাহলে সেই সময়টা মানে মাউন্ট এভারেস্টে যখন সেই পা রাখলো 8900 মিটার উঁচু মাউন্ট এভারেস্ট, তাহলে সেই সময়টাকে এখানে মেনশন করা হয়েছে 23rd মে, 23শে মে 1984 সালের 1টা বেজে 7 মিনিটে কিন্তু প্রথমবার তিনি পা রাখে। মাউন্ট এভারেস্ট ইজ অলসো কল্ড সাগর মাথা ইন নেপাল। এটা আপনার ভূগোল ক্লাসেও পড়ে নিয়েছেন যে মাউন্ট এভারেস্টকেই নেপালে কি বলে ডাকা হয়? নেপালে সাগর মাথা বলে ডাকা হয়, ঠিক আছে? দেয়ার ওয়াজ নো স্পেস ফর 2 পিপল, মানে সেখানে দুজন মানুষের জন্য জায়গা ছিল না। টু স্ট্যান্ড অন দ্য টপ অ্যাট দ্য সেম টাইম, মানে সেই যে মাউন্ট এভারেস্টের যে টপ রয়েছে না, মানে এতটাই ওটা সরু জায়গা, দুজন যে একসাথে দাঁড়াবে ওইটুকু জায়গা নেই আর কি, মানে একজনই দাঁড়াতে পারবে এরকম একটা ব্যাপার। দেয়ার ওয়াজ নো স্পেস ফর 2 পিপল, দুইজন মানুষ যে এখানে কন্টিনিউয়াসলি একসাথে দাঁড়াবে সেই সামিটের মধ্যে উঁচু জায়গাটা, এরকম জায়গা নেই, একজনই দাঁড়াতে পারবে এরকম একটা জায়গা। শি বোড হার হেড, সে তার মাথাটাকে বো করলো, নিচু করলো। পিচ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড টুক ফটোগ্রাফস, সে ন্যাশনাল ফ্ল্যাগটাকে উঁচু করে এরকম ফটোগ্রাফ নিল, এটাই কিন্তু রিয়েল ফটোগ্রাফ একদম, ঠিক আছে?
শি স্পেন্ড 43 মিনিটস অন দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, সেইখানে টোটাল 43 মিনিট সময় কিন্তু কাটালো আর কি। গ্রুপ ফটো কিন্তু নেই, কেন গ্রুপ ফটো নেই? কারণ ওখানে সেই চূড়াটা এতটাই সংকীর্ণ, সেখানে দুইজন দাঁড়াতে পারবে না আর কি, একজনই দাঁড়ানো সম্ভব, সেজন্য কোনো গ্রুপ ফটো নেই, সিঙ্গেল ফটো রয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের বাচেন্দ্রী পালের কাহিনী। তাহলে এইটুকু তথ্যই আপনাদের 4টা অপশনে এলিমিনেশন করে একটা রং ডেটা উল্লেখ করে দেবে, আপনাকে বলবে যে নিম্নলিখিত কোন বক্তব্যটি ভুল। 3টা বক্তব্য এখান থেকে সঠিক তুলে দেবে, একটা বক্তব্য এখানে ভুল তুলে দেবে, আপনাকে ভুল কোনটা তুলে সেটাকে আইডেন্টিফাই করতে হবে, বা 3টা বক্তব্য ভুল তুলে দেবে, একটা বক্তব্য সঠিক তুলবে, এখান থেকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা সঠিক। তো তার জন্য কিন্তু যেগুলো ডেটা রয়েছে সব পড়তে হবে, সব এগুলো পিওয়াইকিউ, সব এনসিআরটি লাইন বাই লাইন, এখানে আমার মন বানানো কিচ্ছু লিখিনি আমি, কিছুই নেই আর কি, সব এনসিআরটি যা আছে তাই। তো এই ক্লাসগুলো একটু অন্যরকম আর কি, তাই না? এরকমভাবে তো ক্লাস হয় না ক্লাসগুলো অন্যরকম, স্যালারি সেই বাচ্চাদের বই, এগুলো 1 2 3 4 5 বই, সেগুলো রিডিং বা রিডিং পড়ছে, এটাই পড়তে হবে আর কি, প্যাটার্নই এটা, ঠিক আছে? তাহলে একটু রিভিশন করে নিই বাচেন্দ্রী পাল আমরা যতদূর যা পড়লাম। জাস্ট 1 মিনিট। হ্যালো হ্যালো হ্যালো, ম্যাডাম আমি ক্লাসে রয়েছি, পরে ব্যাক কল করছি আপনাকে। ছেলেগুলো পার্সোনাল নাম্বার কোথা থেকে পেয়ে যায় আমি ধরতেই পারি না নাকি, কোথা থেকে যে পায় চলুন। আচ্ছা, কোথায় চলে গেলাম? তাহলে আমরা বাচেন্দ্রী পাল রিভিশন করছিলাম, তাই তো? তাহলে বাচেন্দ্রী পাল সম্পর্কে আমরা কি বললাম? তাহলে বাচেন্দ্রী পাল হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান ওমেন, মহিলাদের মধ্যে প্রথম, মানে ভারতের দিক থেকে দেখলে ভারতের মধ্যে প্রথম মহিলা, আর ওয়ার্ল্ডের দিক থেকে দেখলে ওয়ার্ল্ডের মধ্যে পঞ্চম মহিলা, যিনি সে মাউন্ট এভারেস্টের যে উঁচু পিক রয়েছে সেখানে পা রাখলেন। তার বাড়ি কোথায়? উত্তরাখণ্ডের গারোয়াল এরিয়ার নাকুরি ভিলেজে। সে যেখান থেকে শিখেছে এই মাউন্টেনারিং, সেই ইনস্টিটিউটের নাম কি? নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনারিং, যেটা উত্তরকাশীতে অবস্থিত। তার যে গাইড ছিল, গাইডের নাম কি? ব্রিগেডিয়ার জ্ঞান সিং। সে ছোটোবেলায় 12 বছর বয়সে একটা পিকনিকে গেছিলো, সেখানে উঠে একটা পাহাড়ে উঠে পড়েছিল যার উচ্চতা 4000 মিটার, তাই তো? আর 1984-তে তাকে সিলেক্ট করা হয় মাউন্ট এভারেস্টে ওঠার জন্য। যেই দিনটা বেছে নেওয়া হয় সেটা হচ্ছে 23 মে, 23শে মে, 1:07 মানে 7 মিনিটস পাস্ট 1 o'clock-এ প্রথমবার কিন্তু সেই 8900 মিটার উঁচু কিন্তু সেই মাউন্ট এভারেস্ট, সেখানে কিন্তু পা রাখে। আর মাউন্ট এভারেস্টকে নেপালে সাগরমাথা বলা হয়ে থাকে। সেখানে দুজন দাঁড়ানোর জায়গা ছিল না, একজনই দাঁড়ানোর জায়গা ছিল। সে মাথাটা নিচু করে এই যে ফ্ল্যাগ রয়েছে, ফ্ল্যাগের সাথে একটা ফটোগ্রাফ নেয়, আর সেখানে তিনি 43 মিনিট কাটান। ব্যাস হয়ে গেল বাচেন্দ্রী পাল। এইবার আমরা পড়ব কর্ণম মালেশ্বরী, এটাও একজন ফেমাস পার্সোনালিটি। তাহলে দেখে নিই কর্ণম মালেশ্বরী সম্পর্কে কী রয়েছে, কে ইনি। তাহলে কর্ণম মালেশ্বরী, ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কর্ণম মালেশ্বরী ইজ দ্য ওয়েট লিফটার অফ দ্য ইন্টারন্যাশনাল ফেম। তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে একজন ওয়েট লিফটার আর কি, যারা ওজন ভারোত্তোলক, তাই তো? সে লিভস ইন অন্ধ্রপ্রদেশ অ্যান্ড হার ফাদার ইজ এ কনস্টেবল। তার বাবা একজন কনস্টেবল ছিল, আর তিনি হচ্ছে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা, তাই তো? অন্ধ্রপ্রদেশ মানে কি? সেই অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য, পড়েছেন আপনারা, তাই না? চলুন, শি স্টার্টেড লিফটিং ওয়েট হোয়েন শি ওয়াজ অনলি 12। যখন তার 12 বছর বয়স ছিল তখন থেকে কিন্তু সে এই ওয়েট লিফটিং এটা কিন্তু স্টার্ট করে। শি ইভেন লিফটেড এ ওয়েট অফ 130 কিলোগ্রাম, মানে 130 কেজি পর্যন্ত কিন্তু সে কিন্তু ওজন কিন্তু সে কিন্তু তোলে আর কি। ভাবা যাচ্ছে 130 কিলো, চারটাখানি কথা চলুন। তারপরে কার্নাম হ্যাজ ওন 29 মেডেলস ইন অ্যান ইন্টারন্যাশনাল ইভেন্ট। ইন্টারন্যাশনাল ইভেন্টে 29টা মেডেল কিন্তু তিনি জিতেছেন ইন 2000 সালে সিডনি অলিম্পিক্সে। তাহলে 2000 সালে সিডনিতে যে অলিম্পিক হয়, সেই অলিম্পিকে শি ওন ব্রোঞ্জ মেডেল, তিনি ব্রোঞ্জ মেডেল তিনি জয়লাভ করেন, অ্যান্ড বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু উইন অ্যান অলিম্পিক মেডেল। মানে ভারতীয়দের মধ্যে, ভারতীয় মহিলারা অলিম্পিক জিতেছেন, অলিম্পিকে মেডেল জিতেছেন, এরকম তিনিই প্রথম ছিলেন। সেটা কোথায়? 2000 সালে সিডনিতে যে অলিম্পিক হলো সেখানে প্রথম ভারতীয় মহিলা হিসাবে তিনি মেডেল জিতলেন, ব্রোঞ্জ মেডেল কিন্তু জিতলেন। 1995-তে কী হলো? রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড তাকে দেওয়া হলো। 1999-তে কী দেওয়া হলো? সিভিলিয়ান পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হলো। তাহলে তার কী কী কাহিনী বললাম?
তাহলে কর্ণম মালেশ্বরী একজন হচ্ছে ওয়েট লিফটার, তিনি অন্ধ্রপ্রদেশে থাকেন, তার বাবা হচ্ছে কি অন্ধ্রপ্রদেশে থাকেন, তার বাবা হচ্ছে একজন হচ্ছে কনস্টেবল। আর তিনি ওয়েট লিফটিং শুরু করেন 12 বছর বয়সে, এবং তিনি যে ওয়েট লিফটিং করেন সেটা হচ্ছে ম্যাক্সিমাম 130 কিলোগ্রাম। তিনি 29টা মেডেল জিতেছেন ইন্টারন্যাশনালে। আর অলিম্পিকে 2000 সালে সিডনি অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল জেতেন, এবং তিনি প্রথম ভারতীয় মহিলা হন অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল নিয়ে আসার জন্য। 95-তে কী হলো, 1995-তে তিনি রাজীব গান্ধী খেলরত্ন পেল, 1999-তে তিনি পদ্মশ্রীও পান। এইবার আমরা দেখবো সুনিতা উইলিয়ামস, এটা তো আপনারা জানেন অনেকেই, তাই তো? চলুন সুনিতা উইলিয়ামসকে আমরা দেখে নিই, ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে সুনিতা উইলিয়ামস ওয়েন্ট টু স্পেস 360 কিলোমিটার অ্যাওয়ে, মানে 360 কিলোমিটার দূরে সেই স্পেসে তিনি পৌঁছেছিলেন। সুনিতা উইলিয়ামস স্পেন্ড টাইম ইন স্পেস ফর মোর দেন 6 মান্থ, তিনি স্পেসে 6 মাসের বেশি, মোর দেন 6 মান্থ। ঠিক আছে, এইখান থেকে প্রশ্ন বানিয়ে দেবে, একটা অপশনে দেবে যে তিনি 6 মাস ছিলেন, একটাতে দেবে লেস দেন 6 মান্থ, একটাতে দেবে মোর দেন 6 মান্থ। মানে এত জিনিসটা এলিমিনেটিং হয়ে যায় না পরীক্ষার হলে গিয়ে, খুব মাথা নষ্ট হয়ে যায় আর কি। এইখান থেকে প্রশ্ন বানিয়ে দেবে 3টা অপশন, একটাতে দেবে ডিরেক্ট 6 মান্থ, একটাতে লেস দেন 6 মান্থ, একটাতে মোর দেন 6 মান্থ। তখন বললেন স্যার আমি তো 6 মান্থ পড়েছিলাম আর কি, আগে আবার পরে ছিল নাকি আর কি, তাই তো? তাহলে যে কটা ডেটা রয়েছে এগুলো ধ্যান দিতে হবে। তাহলে মোর দেন 6 মান্থ, 6 মাসের বেশি কিন্তু তিনি ছিল। শি ওয়াজ দ্য ফার্স্ট ওমেন, তিনি ফার্স্ট ওমেন ছিল, তিনি প্রথম মহিলা ছিল টু লিভ ইন স্পেস ফর দ্য লংগেস্ট টাইম, স্পেসে লংগেস্ট টাইম থেকেছিলেন এরকমই তিনি হচ্ছেন ফার্স্ট ওমেন, তিনি প্রথম ওমেন যে স্পেসে এতটা লংগেস্ট টাইম ধরে থেকেছেন, প্রায় 6 মাসের বেশি ছিলেন, তাই না? বিশাল বড় একটা সময়। তাহলে সুনিতা উইলিয়ামস এক্সপিরিয়েন্স ইন স্পেসশিপ, তাহলে তিনি তার স্পেসে থাকার সময় তার কী অভিজ্ঞতা তিনি ব্যক্ত করেছেন সেটাকে কিন্তু আমরা পড়ব। ঠিক আছে, মানে এইবারও দেখবেন সেই কদিন আগে শুভাংশু শুক্লা যখন স্পেসে গেছিলো, তাহলে নরেন্দ্র মোদী কিন্তু ডিরেক্ট ফোন লাগিয়েছিল আর কি, ওখান থেকে কিন্তু কথা বলছিল আর কি, যে ওখানে কীরকম কী দেখা যাচ্ছে না যাচ্ছে। তখন শুভাংশু শুক্লা ওখান থেকে সেই নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করেছিল, তো একই রকম ব্যাপার। তো এরকমভাবে সুনিতা উইলিয়ামসকে যখন জিজ্ঞেস করা হয়েছে তার কি এক্সপিরিয়েন্স, এটা তার নিজের গলায় তিনি বলছেন, কি বলছেন, উই কুড নট সিট দেয়ার, আমরা সেখানে বসতে পারছি না, ইন ওয়ান প্লেস, আমরা এক জায়গায় বসতে পারছি না ঠিকভাবে, অ্যান্ড ফ্লোট, আমরা ভেসে বেড়াচ্ছি, ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ভেসে ভেসে বেড়াচ্ছি। দ্য ওয়াটার ডিড নট স্টপ ইভেন অ্যাট ওয়ান প্লেস, জলও এক জায়গায় থাকছে না, ফ্লোটেড এজ বাবলস, জলও সেই বাবলসের মতো আর কি, সেই মেলাতে পাওয়া যায় না শ্যাম্পু ঢোকানো আর কি, যেগুলো আমরা ফু দিলে গোল 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 মানে বাবেলসের মতো ওরে, দেখবেন মেলার মধ্যে কিনতে পাওয়া যায় আর কি। ঠিক আছে, এরকম একটাই থাকে, ঠিক আছে, আর এখানে একটা ডান্ডা টাইপের থাকে আর কি, তো এটার মধ্যে শ্যাম্পু থাকে, চিনেছেন তো আপনার ব্যাপারটা কোনটার কথা বলছি। তখন ফু দিলে সেই শ্যাম্পুর থেকে গোল গোল বাবেলস বেরোয় আর কি, তো ওখানে জলও এক জায়গায় স্থির থাকে না, জল ওই বাবেলসের মতো চারপাশে ঘুরছে। টু ওয়াশ দ্য ফেস, মানে মুখ যদি আমি ধুতে চাই, অর হ্যান্ড, যদি আমি হাত যদি ধুতে চাই, অর হ্যান্ড, ওয়ান হ্যান্ড টু হোল্ড দ্য বাবেল, এক হাত দিয়ে আমাকে সেই বাবেলটা ধরতে হয়, অ্যান্ড ওয়েট দ্য পেপার, এবং যে পেপার রয়েছে পেপারটাকে ভেজাতে হয়, মানে এক হাত দিয়ে সেই বাবেলসগুলোকে ধরে পেপারটাকে আমি আগে ভেজাই। দেয়ার ওয়াজ নো নিড টু কম, সেখানে কম্বের কোনো প্রয়োজনই নেই। কম্ব মানে কি, কম্ব মানে হচ্ছে চিরুনি, তাহলে সেখানে চিরুনির কোনো রকম দরকার নেই স্পেসে, কেন দরকার নেই, বিকজ দ্য হেয়ার ওয়াজ অলওয়েজ স্ট্যান্ডিং, চুল সবসময় খাড়া খাড়া থাকে আর কি, চুল সবসময় এরকম থাকে, সেখানে কোনো রকম চিরুনির প্রয়োজনই নেই। উই কান্ট ওয়াক দেয়ার, আমরা সেখানে হাঁটতেও পারি না, অ্যান্ড গট ইউজ টু ফ্লোটিং দেয়ার, আমরা হাঁটতে পারি না, আমরা এরকমভাবে উড়ে উড়ে বেড়াই, ভেসে ভেসে বেড়াই আমরা এরকম। ঠিক আছে, উই হ্যাড টু উই হ্যাড টু টাই হিমসেলফ টু স্টে ইন ওয়ান প্লেস, মানে আমরা এক জায়গায় টিকে থাকতে গেলে আমাকে এখানে বেঁধে রাখতে হয় আর কি, আমি নিজেকে এখানে টাই করে রাখলে, বেঁধে রাখলেই তাহলে আমি এক জায়গায় থাকতে পারি, যদি বেঁধে না রাখি আমি এক জায়গা থেকে ফ্লোট করে করে ঘুরে ঘুরে অন্য জায়গায় পৌঁছে যাব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তথ্য। নীল, তারপর একটা ডেটা লেখা রয়েছে, নীল আর্মস্ট্রং ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু ল্যান্ড অন দ্য মুন ইন 1969, নীল আর্মস্ট্রং হচ্ছে প্রথম ব্যক্তি যিনি ল্যান্ডে মানে মুনে ল্যান্ড করেন 1969 সালে, তাই তো? তাহলে আমরা কী পড়লাম একটু রিভিশন করে নিই। তাহলে সুনিতা উইলিয়ামস স্পেসে গেছিলেন 360 কিলোমিটার দূরে, সেখানে 6 মাসে বেশি ছিলেন, তিনি হচ্ছে প্রথম মহিলা যিনি এতটা লেন্দি সময় ধরে সেখানে ছিলেন। তার অভিজ্ঞতা কী ছিল, আমরা এক জায়গাতে এখানে বসতে পারি না, এক জায়গাতে যায় ফ্লোট করে ঘুরে ঘুরে বেড়াই আর কি। ঠিক আছে, মানে উড়ে উড়ে সেই ভাসমান অবস্থায় কিন্তু রয়েছে সমস্ত কিছু, জলও এক জায়গায় স্থির থাকছে না, বাবেলসের মতো ফ্লোট করছে, ভাসছে, ভাসমান হয়ে আছে সমস্ত কিছু। ওকে, যদি আমি হাতও ধুতে চাই, মুখও ধুতে চাই, তারপরও সেই বাবেলসগুলোকে ধরে ধরে পেপার ভিজিয়ে তারপর হাত মুখ মুছতে হচ্ছে, বা সেখানে কম চিরুনির কোনো রকম দরকার নেই, আমরা হাঁটতেও পারি না, সেখানে সমস্ত উড়ে উড়ে বেড়াচ্ছি, আর এক জায়গায় থাকতে গেলে আমাদেরকে বেঁধে নিতে হচ্ছে আর কি, তাই না? তাহলে তো স্নান টানও করতে হবে না, ঠান্ডার দিন, তাই না? তাহলে তো স্নান টানও করার কোনো ব্যাপার নেই,
চলুন এ হচ্ছে ব্যাপার। তারপর আমরা দেখবো হচ্ছে গার্ল স্টার সম্পর্কে। তাহলে এই যে ওমেনকে আপনারা দেখতে পাচ্ছেন গার্ল স্টার, কেন তাকে গার্ল স্টার বলা হচ্ছে চলুন আমরা দেখে নিই কী কাজ তিনি করলেন যার কারণে তাকে গার্ল স্টার বলা হচ্ছে। এনার নাম হচ্ছে সূর্যমণি। সূর্যমণি ইজ এ শাইনিং স্টার। এনাকে বলা হচ্ছে একজন শাইনিং স্টার বা এনাকে গার্ল স্টার বলা হচ্ছে। কেন? শাইনিং স্টারস আর এক্সট্রা অর্ডিনারি স্টোরিজ অফ অর্ডিনারি গার্লস। তাহলে শাইনিং স্টার আমরা কোনগুলোকে বলি? এক্সট্রা অর্ডিনারি যদি কোনো স্টোরি থাকে, কোনো একটা অর্ডিনারি গার্লের, কোনো একটা সাধারণ মেয়ের অসাধারণ যদি কোনো গল্প থাকে, অসাধারণ কাহিনী থাকে, মানে সাধারণ মেয়ের অসাধারণ কাহিনী আর কি, তাহলে সেগুলোকে আমরা শাইনিং স্টার বলে থাকি। হু চেঞ্জড দেয়ার লাইফ বাই গোয়িং টু স্কুল, যারা স্কুলে গিয়ে নিজের যে জীবন রয়েছে জীবনটাকে পাল্টে ফেলেছে। তো দেখি ইনি কী করেছেন এই ফিল্ডে। সূর্যমণি ওয়ান্টেড পিপল টু সিং দেয়ার সংস অন ফেস্টিভ্যাল। এ কী চাইতো? যে মানুষ তাদের যে গানটা রয়েছে তারা ফেস্টিভ্যালে যেন তাদের গানটা গায়। নট ফরগেট দেম, মানে নিজস্ব কালচারটাকে যেন মানুষ না ভোলে। ওয়ার দেয়ার কস্টিউম, নিজস্ব যে কস্টিউম রয়েছে সেটাকে যেন পরে। ঠিক আছে, মানে সূর্যমণি চাইতো মানুষ রয়েছে যে কোনো উৎসবে নিজেদের যে গান বাজনা রয়েছে সেগুলো যেন করে, নিজেদের যে পোশাক রয়েছে সেগুলো যেন পরে, কস্টিউমটা যেন আমরা পরে, এরকম চাইতো। চিলড্রেন শুড অলসো লার্ন দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ হার্বস। হার্বস মানে হার্বস আপনি পড়েছেন উদ্ভিদের একটা পার্ট, তাই তো? উদ্ভিদকে আমরা ভাগ করতে পারি হার্বসের মধ্যে, শার্বসের মধ্যে ভাগ করতে পারি। তাহলে তিনি চাইতো বাচ্চারা যেন এগুলো বোঝে। অ্যান্ড দ্য আর্ট অফ মেকিং ব্যাম্বু আইটেম, বাচ্চারা যেন ব্যাম্বুর যে আইটেমগুলো রয়েছে বাঁশের তৈরি জিনিস এগুলো যেন বানানো শেখে। কানেক্ট উইথ ইয়োর স্কুল ল্যাঙ্গুয়েজ অ্যাজ ওয়েল অ্যাজ কুডুক ল্যাঙ্গুয়েজ, বাচ্চারা যেন তাদের স্কুলের ল্যাঙ্গুয়েজের সাথে কানেক্ট করতে পারে এবং কুডুক ল্যাঙ্গুয়েজের সাথে কানেক্ট করতে পারে। অল অফ দিস টেক প্লেস ইন দ্য টোরাং সেন্টার, একটা সেন্টার রয়েছে সেই সেন্টারে এই সমস্ত কিছু হতো। ইন টোরাং special books of the Kuduk society and other tribals have been maintained, মানে সেই যে সোসাইটি রয়েছে কুডুক সোসাইটি এবং বাকি যে ট্রাইবালগুলো রয়েছে আর কি, ঠিক আছে? তাহলে টোরাং নামে একটা স্পেশাল বুক রয়েছে, তাদের সম্পর্কে সেখানে লেখা হতো। মানে টোরাং নামে একটা স্পেশাল বুক রয়েছে, সেখানে তাদের কালচার সম্পর্কে, সোসাইটি সম্পর্কে সমস্ত কিছু মেনটেন করা হতো। দেয়ার আর মেনি থিংস টু সিং, গান করার অনেক জিনিস ছিল, প্লে বাজানোর অনেক জিনিস ছিল, যেমন ফ্লুট মানে বাঁশি, ডিফারেন্ট টাইপস অফ ড্রামস, এগুলো ছিল। সূর্যমণি ওয়াজ 21, তার বয়স ছিল মাত্র 21। হোয়েন শি ওপেন্ড এ সেন্টার, যখন তিনি একটা সেন্টার খোলেন উইথ দ্য হেল্প অফ বাসাবি দেবীর সাহায্যে তিনি একটা সেন্টার খোলেন মেনিয়া, এবং অনেকের সাহায্যে তিনি একটা সেন্টার খোলেন। হি নেম দ্য প্লেস তোরাং, এবং তিনি জায়গাটার নাম দেন তোরাং। তোরাং ইন দ্য কুডুক ল্যাঙ্গুয়েজ মিনস ফরেস্ট। কুডুক যে ল্যাঙ্গুয়েজে রয়েছে, কুডুক ল্যাঙ্গুয়েজে তোরাং শব্দের অর্থ কী? তোরাং শব্দের অর্থ হচ্ছে ফরেস্ট বা বন। কুডুক ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইন ইন্ডিয়া, নেপাল, ভুটান অ্যান্ড বাংলাদেশ। এই যে কুডুক ল্যাঙ্গুয়েজ রয়েছে, কুডুক বা কুরুক বলে থাকি এটাকে আমরা, এটা ইন্ডিয়াতে বলা হয়, নেপালে বলা হয়ে থাকে, ভুটানে বলা হয়ে থাকে, বাংলাদেশে বলা হয়ে থাকে। ইন ইন্ডিয়া, ভারতে ইট ইজ স্পোকেন বাই দ্য ওরাও ট্রাইবস। ভারতে এটা কারা বলে? ভারতে যে ওরাও টাইপরা রয়েছে আর কি, ওরাও জাতি, তারা কিন্তু এটাকে বলে থাকে। বিহারের, মধ্যপ্রদেশের, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গলের যে ওরাও ট্রাইব রয়েছে তারা কিন্তু এই কুডুক ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকে। ইট ইজ অলসো কল্ড অ্যাজ ওরাও ল্যাঙ্গুয়েজ, এটাকে ওরাও ল্যাঙ্গুয়েজও বলা হয়ে থাকে। তাহলে এখান থেকে আমরা ইম্পর্টেন্ট কী কী জানলাম? তাহলে গার্ল স্টার কাদেরকে বলা হয়? সে সমস্ত সাধারণ মেয়েকে বলা হয় যাদের একটা অসাধারণ একটা কাহিনী রয়েছে, ঠিক আছে? তাহলে এই কী করেছিল? একটা তোরাং একটা সেন্টার ওপেন করেছিল, একটা তোরাং নামে একটা বইও ছিল যেখানে কুডুক সোসাইটি সম্পর্কে, ট্রাইবাল সম্পর্কে সেগুলো মেনটেন করা হতো। তার যখন বয়স ছিল 21, তখন ভাসাবি দিদি এবং বাকি অন্যান্যদের সাহায্যে একটা সেন্টারও তিনি ওপেন করেন। সেন্টারের নাম দেন হচ্ছে তোরাং। তোরাং মানে কি? তোরাং মানে হচ্ছে ফরেস্ট। কোন ল্যাঙ্গুয়েজে? কুডুক ল্যাঙ্গুয়েজে। ওকে, আর কুডুকটা কারা কারা বলে? ইন্ডিয়া, নেপাল, ভুটান, বাংলাদেশ। এবার যদি বলি ইন্ডিয়ার কারা কারা বলে, ইন্ডিয়ার যে ওরাও ট্রাইব রয়েছে বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, তারা এই ল্যাঙ্গুয়েজটা বলে থাকে। এখন মনে হচ্ছে অনেক চাপ আর কি, একবার যখন খাতায় নিজের হাতের নোটসটা করে নেবেন আর কি শর্টে আর কি, তখন তো চাপ লাগবে না আর কি, মানে এগুলো থেকেই বারবার অপশন এলিমিনেশন হবে, ঠিক আছে? চলুন এইবার আমরা পড়বো আল-বিরুনি সম্পর্কে, তাই তো? আল-বিরুনি সম্পর্কে আমরা পড়ে নিই। মোর দ্যান 1000 years এগো এ ট্রাভেলার কেম টু ইন্ডিয়া। প্রায় 1000 বছর আগে ভারতে একটা ট্রাভেলার এসেছিল, তাই তো? ঘুরতে ঘুরতে এসেছিল ভারতে। হিজ নেম ওয়াজ আল-বিরুনি, তার নাম ছিল আল-বিরুনি ছিল। এই যে আমাদের ব্যক্তিবর্গ। দ্য নেম অফ দ্য কান্ট্রি ফ্রম হুইচ আল-বিরুনি কেম ইজ নাও কল্ড উজবেকিস্তান। তাহলে কি বলেছে? দ্য নেম অফ দ্য কান্ট্রি, তাহলে সেই যে দেশ যেখান থেকে আল-বিরুনি সবার প্রথমে এসেছিল
তাহলে সেই দেশটার নাম কি? সেই দেশটার নাম হচ্ছে উজবেকিস্তান। ওকে, চলুন তারপরে দেখি। আলবিরুনি কেয়ারফুলি অবজার্ভ, আলবিরুনি খুব কেয়ারফুলি অবজার্ভ করেছেন। কি অবজার্ভ করেছেন? অ্যান্ড নোটেড ডাউন দ্য ডিটেলস অফ অল দ্যাট হি স, সে চারপাশে যা কিছু দেখেছে সে সমস্ত কিছু কিন্তু সেখানে নোট ডাউন করেছেন। ওকে, হি রোট স্পেশালি অ্যাবাউট দোজ থিংস, সে মূলত সেই সমস্ত বিষয়ের উপর নোট ডাউন করেছেন। হি ফাউন্ড ভেরি ডিফারেন্ট ফ্রম হিজ ওন কান্ট্রি, সে নিজের দেশ থেকে আলাদা যেগুলো বেশি দেখেছে সেগুলো তিনি নোট ডাউন করছেন। সব কিছু নোট ডাউন তো করেনি আর কি, ঠিক আছে, যেগুলো দেখেছে যে তার উজবেকিস্তান আলাদা, ইন্ডিয়াতে আলাদা আর কি, ঠিক আছে, সে সব কিছু থোড়ি নোট করবে আর কি। দেখা গেলো সেই দেখছে যে ইন্ডিয়াতে তাদের উজবেকিস্তানে রাত হলে মানুষ ঘুমিয়ে যায়, ইন্ডিয়াতেও রাত হলে মানুষ ঘুমিয়ে যাচ্ছে, তাহলে তো এটা নোট ডাউন করবে না আর কি। এইবার সে ইন্ডিয়াতে এসে একটা আলাদা জিনিস দেখেছে। কি আলাদা জিনিস দেখেছে? ইন্ডিয়াতে এসেই দেখেছে সে যে 30 টাকার মধ্যে 4টে পরোটা, আনলিমিটেড তরকারি, আবার একটা সিদ্ধ ডিম পাওয়া যায় আর কি। এইটা তো তার ওখানে পাওয়া যায় না, সে এইটাকে নোট ডাউন করেছে আর কি। সব থরি করেছে আর কি, যেটা আলাদা পাওয়া যায় ইন্ডিয়াতে সেগুলোই কিন্তু নোট ডাউন করেছে। ওকে, চলুন। দ্য পিপল হেয়ার, এখানকার যে পিপল ছিল, এখানকার যে লোকজন ছিল, আর ভেরি স্কিল, খুব দক্ষ ছিল অ্যাট মেকিং পন্ডস, মানে পুকুর বানাতে। মানে কোথাকার মানুষ? ভারতের লোকজন পুকুর করতে খুব দক্ষ ছিল আর কি। দ্য মাই কান্ট্রিম্যান উড বি সারপ্রাইজ টু সি দে, মানে আমার যে দেশের লোকজন, ও বলছে আর কি, এ বলছে আমার যে দেশের লোকজন, উজবেকিস্তানের লোকজন দেখে খুব অবাক হয়ে যাবে, ভারতের লোক পুকুর খুঁড়তে কি দক্ষ। They pile up huge rocks and join them with rod to build ছাবুতারাস raised platform all around the lake। মানে কি বলছে? দে পাইল আপ হিউজ রক্স, বড় বড় পাথরকে ভারতের লোকজন একসাথে করে। অ্যান্ড জয়েন দেম উইথ রড, দুটো পাথর রয়েছে, দুটো পাথরকে রড দিয়ে সব একসাথে লাগিয়ে দেয় আর কি। লাগিয়ে দেওয়ার পরে কি করে? ছাবুতারাস তারা তৈরি করে। ছাবুতারাস মানে কি? মানে রেইসড প্ল্যাটফর্ম, মানে উঁচু উঁচু দেওয়াল রয়েছে, এরকম এরকম দেওয়াল রয়েছে না, এগুলো তারা তৈরি করে। কোথায় তৈরি করে? অল অ্যারাউন্ড দ্য লেক। এই যে লেক রয়েছে, লেকের চারপাশে দেখুন, এই একটা পাথর, এই একটা পাথর, মাঝখানে রড দেওয়া আছে, তারা এইগুলো তিনি লিখেছেন। বিটুইন দিস দেয়ার আর রোজ অফ লং স্টেয়ার কেস, তাহলে এগুলোর মাঝখানে আবার সেই লং স্টেয়ার কেস, মানে লম্বা লম্বা এখানে আবার সিঁড়ি রয়েছে, গোয়িং আপ অ্যান্ড ডাউন, উপরের দিকে যাচ্ছে, নিচের দিকে আসছে, আবার সিঁড়ি রয়েছে। দ্য স্টেপস ফর গোয়িং আপ অ্যান্ড ডাউন আর সেপারেট, মানে নিচের দিকে যাওয়ার সিঁড়ি আলাদা, ওঠার সিঁড়ি আলাদা। এই সিঁড়িতে নামা যাবে শুধুমাত্র, আবার এই সিঁড়িতে উঠা যাবে, তাই তো? সেই এসকেলেটারগুলো হয়ে থাকে যে স্টেশনে, দেখবেন একটা দিয়ে শুধু নামা যায় আর কি, আর একটা দিয়ে শুধু ওঠা যায়। আপনি নাম্বারটা দিয়ে ওঠার চেষ্টা করলে হবে না আর কি। তো এইরকমভাবে কিন্তু দুটো আলাদা আলাদা সেপারেট সিঁড়ি সেখানে ছিল। পিপল রিডিং হিস্ট্রি টুডে, যারা আজকে ইতিহাস পড়ছে, লার্ন এ লট, অনেক কিছু শিখতে পারে অ্যাবাউট দ্য এরা ফ্রম আলবিরুনিস বুক। সে আলবিরুনি সেই যে বইয়ে যা কিছু লিখে গেছে সেখান থেকে আমরা নিজেদের ইতিহাস সম্পর্কে অনেক কিছু লিখতে পারি আর কি, তাই তো? আলবিরুনি আমাদের সম্পর্কে লিখে গেছে, আর আমরা তার বইটা পরবর্তীতে যখন আমরা পড়েছি তখন আমরা জানতে পারি আর কি, হ্যাঁ আচ্ছা ভারত এরকম এরকম ছিল আর কি, তখন আমরা জানতে পারি আর কি, তাই তো? এই হচ্ছে ব্যাপার। তারপর গ্রেগর মেন্ডেল সম্পর্কে পড়বো। আপনারা সেই 8, 9, 10-এ পড়েছেন, তাই তো? মেন্ডেল সম্পর্কে কোন সাবজেক্টে পড়েছেন? লাইফ সায়েন্সে পড়েছেন। সেই গিনিপিগ, তারপর মটরশুঁটি, সেই মেন্ডেল কিন্তু, ঠিক আছে? গ্রেগর মেন্ডেল ওয়াজ বর্ন ইন এ পোর পিজেন্ট ফ্যামিলি ইন 1822, 1822 সালে একটা দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। হি কন্ডাক্টেড মেনি এক্সপেরিমেন্ট অন 28,000 প্ল্যান্ট, মানে 28,000 উদ্ভিদের উপর তিনি কিন্তু এক্সপেরিমেন্ট করেন ইন দ্য মনেস্ট্রি গার্ডেনে ফর 7 বছর ধরে। 7 বছর ধরে 28,000 গাছের উপর তিনি এক্সপেরিমেন্ট করেন। হি কালেক্টেড এ লট অফ ডেটা, অনেক তথ্য এখান থেকে সংগ্রহ করেন। দ্য প্লি মানে কি? সেই মটরশুঁটি। তাহলে মটরশুঁটি প্ল্যান্ট যে রয়েছে হ্যাজ এ সার্টেন প্রপার্টিস, তার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে, দ্যাট কাম ইন পেয়ার্স, যেটা জোড়ায় আসে, সাচ অ্যাজ দ্য সিড উইল বি আইদার সফট অর কোর্স, হয়তো বা সেই জিনিসটা সফট হবে আর কি, নয়তো মসৃণ হবে। সেগুলো সেই বায়োলজির পরীক্ষায়, জীবন বিজ্ঞানে পড়েছেন, গিনিপিগে পড়েননি, হয়তো সাদা হবে, হয়তো কালো হবে আর কি। তো সেই বিষয়টা তিনি পর্যবেক্ষণ করেছেন। অ্যান্ড ইন দ্য নেক্সট জেনারেশন অফ সিডস, এবং পরবর্তী জেনারেশনে তাদের মধ্যে নিষেক ঘটার পরে পরবর্তী প্রজন্মেও দ্য সিডস উইল বি আইদার সফট অর কোর্স, হয়তো সেই সিডসগুলো, বীজগুলো মসৃণ হবে বা সফট হবে, তাই তো? জাস্ট আমাদের ডেটাগুলো মনে রাখতে হবে, আমাদের পরীক্ষা থরি আসবে। হয়ে গেল আমাদের যে ফেমাস পার্সোনালিটি। কী কী সম্পর্কে বললাম? বাচেন্দ্রী পাল, কর্ণম মালেশ্বরী, সুনিতা উইলিয়ামস, গার্ল স্টার, আলবিরুনি, গ্রেগর মেন্ডেল। তাহলে এই ছিল আমাদের 5জন ফেমাস পার্সোনালিটি কমপ্লিট।
আর কি বললাম আজকে আমরা প্ল্যান সম্পর্কে পড়লাম, তাই তো? কী কী প্ল্যান পড়েছি? নেপানথিস, ব্যানান ট্রি, ডেজার্ট ওক, খেজরি, তাই তো? 4টা প্ল্যান সম্পর্কে বললাম, 5জন মানুষ সম্পর্কে বললাম। আর কি পড়বো আমরা? ইম্পর্ট্যান্ট লোকেশন সম্পর্কেও পড়বো। তাহলে কিছু ইম্পর্ট্যান্ট লোকেশন রয়েছে। ডিসেম্বর মাস ঘুরতে তো যেতেই হবে, তাই না? পিকনিকে তো যেতেই হবে আর কি। তাহলে চলুন একটু ঘুরে আসি আর কি, আল হাবিবি থেকে। তাহলে এটা কোন জায়গা? এটা হচ্ছে আবুধাবি। তাহলে আবুধাবি কী হচ্ছে এখানে? দিস কান্ট্রি ইজ ইন দ্য ডেজার্ট এরিয়া। তাহলে এই যে কান্ট্রিটা রয়েছে এটা ডেজার্ট এরিয়াতে অবস্থিত। দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ হেয়ার ইজ অ্যারাবিক। এখানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কথা বলা হয়ে থাকে। ওয়াটার ইজ ভেরি প্রেসিয়াস হেয়ার। জলের এখানে ভীষণ দাম। বিকজ দেয়ার ইজ নাইদার রেইন নর রিভার্স। না তো এখানে নদী আছে, না তো এখানে বৃষ্টি হয়, তাহলে জলের দাম তো হবেই আর কি। লেকস অ্যান্ড পন্ডও নেই, তাহলে এই জন্য জলের দাম কিন্তু খুব বেশি আর কি। মানে 1 লিটার জল কিনতে গেলে আমার 300-400 টাকা দিয়ে কিনতে হবে আর কি। আমার জানা নেই আর কি, আমি বলছি। দেয়ার ইজ অয়েল আন্ডার স্যান্ডি গ্রাউন্ড। কিন্তু এদের নিচে, এই মাটির নিচে জল না থাকলে কী হবে? কী আছে? অয়েল আছে, তেল আছে কিন্তু প্রচুর প্রচুর। হেয়ার ডেট পাম, মানে যে খেজুর রয়েছে, হেয়ার ডেট পাম ট্রিজ আর সিন ইন লার্জ কোয়ান্টিটি। সেই যে খেজুর গাছগুলো লার্জ কোয়ান্টিটিতে, প্রচুর প্রচুর খেজুর গাছ কিন্তু এখানে দেখা যায়। অ্যাজ দিস ট্রিজ আর ফাউন্ড ইন দ্য ডেজার্ট এরিয়া। যেহেতু এই খেজুর গাছগুলো ডেজার্ট এরিয়াতেই জন্মায়, মরুভূমিতেই জন্মায়, সেই জন্য এখানে খেজুর গাছগুলো প্রচুর প্রচুর পরিমাণে দেখা যায়। আবুধাবিস কারেন্সি ইজ ধীরাম। ধীরাম এখানকার যে কারেন্সি রয়েছে, কারেন্সি মানে কি? এখানকার যে মুদ্রা রয়েছে, আমরা যেমন ভারতের টাকা, তাই তো? রুপি, ভারতের রুপি, তো সেই রকমভাবে বাংলাদেশের টাকা, তো এরকমভাবে এখানকার যে কারেন্সি রয়েছে, এখানকার কারেন্সি হচ্ছে ধীরাম। এই দেখুন এখানে লেখা রয়েছে আর কি, 200 ধীরাম। এই দেখুন লেখা আছে 200 ধীরামস। আমাদের ভারতের নোটে কী লেখা থাকে? 200 রুপিস। বাংলাদেশে লেখা থাকবে 200 টাকা, তো এখানে লেখা থাকবে হচ্ছে 200 ধীরামস। স্যান্ড মাউন্টেন্স, মানে বালির যে পাহাড় রয়েছে, আর স্যান্ড ডিউন্স, বালির যে স্তূপ রয়েছে, আর ফাউন্ড ইন আবুধাবি। তাহলে এখানে বালির পাহাড় দেখা যায়। হয়ে গেল। লাদাখ সম্পর্কে খুব খুব প্রশ্ন আসে কিন্তু, ঠিক আছে? মানে প্রতিটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট, মানে মাথা নষ্ট হয়ে যাবে যখন দেখবেন এত ক্লোজভাবে অপশনগুলো দিয়েছে আর কি, ঠিক আছে? এইটুকুই তো ডেটা, এর মধ্যে থেকেই প্রশ্ন দিয়ে দেবে। এই 4টা লাইনের মধ্যেই দেখবেন এর মধ্যে অপশন এলিমিনেশন আপনাকে করতে হচ্ছে, ঠিক আছে? চলুন, আর খুব বেশি সময় লাগবে না আমাদের রিভিউস কমপ্লিট করতে। আর ম্যাক্সিমাম 4টা ক্লাস লাগবে। টোটাল 62 পেজ, এটার 62 পেজের মধ্যে 24 পেজ আমরা চলে এসেছি আর কি, ঠিক আছে? আর মিনিমাম 4টা ক্লাস লাগবে। 4টে ক্লাস আমাদের রিভিউস কমপ্লিট হয়ে যাবে। রিভিউস কমপ্লিট হলেই কী করবো আমরা? তখন আমরা এই যে মক টেস্ট রয়েছে, মক টেস্ট ধামাধাম একের পর এক শুরু হবে, ঠিক আছে? আর একটু রেডি থাকতে হবে আপনাদের। খুব শীঘ্রই আমরা ফুল মক টেস্টের দিকেও এগোবো, ঠিক আছে? সিডিপি তো আপনাদের মোটামুটি কমপ্লিট হয়ে আছে, ইংলিশও আপনাদের যা হয়ে আছে যথেষ্ট, তাই তো? এবার শুধু সোশ্যাল স্টাডিজটা আর কি। এই জানুয়ারি মাসটা সম্পূর্ণ আপনাদের সোশ্যাল স্টাডিজ, সেই দিকে ধ্যান দিতে হবে। তার মানে এমনটা না সোশ্যাল স্টাডিজ শেষ হবে তারপর আমরা মক টেস্ট দেবো, ঠিক আছে? তার মানে এমনটা না সোশ্যাল স্টাডিজ কমপ্লিট করবো তারপর মক টেস্ট দেবো। আমাদের মক টেস্ট আমাদের চলতে থাকবে আর কি। 150 নম্বরের যে আমাদের মক টেস্ট, যে ফুল মক টেস্ট আমাদের চলতে থাকবে। ফুল মক টেস্টের মধ্যে আপনাদের যে 90-র যে প্রস্তুতি মোটামুটি হয়ে আছে আর কি। আর 60 আপনারা পড়বেন জানুয়ারিতে আর কি। 60 নাম্বার জানুয়ারিতে এখনও পড়েননি। সোশ্যাল স্টাডিজ, ম্যাথস অ্যান্ড সায়েন্স আপনারা এখনও পড়েননি আর কি। তো 90 নম্বর তো পড়েছেন, আপনার 150 মক টেস্ট চলতে থাকবে আর কি। এই 150 নম্বর মধ্যে 90 নম্বর তো আপনার জানা টপিকই থাকবে। এবার 60টা যে অজানা থাকবে, তাহলে এই 60টার কি মক টেস্ট দেবো না স্যার? ওগুলো ঢিল মারবো না? প্রশ্নগুলো পড়তে হবে আর কি। প্রশ্নগুলো পড়তে হবে, এলিমিনেশন করতে হবে। আপনারা আপারের ব্যাচে তো পড়েছেন আর কি, ওই দিয়ে এলিমিনেশন করে দেখবেন 60-এর মধ্যে 10টা-15টা আপনি এমনিও ঠিক করতে পারছেন আর কি। তাহলে ওই দিকে রোজ কিছু না কিছু প্রশ্ন আপনি রোজ চেনা জানা হচ্ছে আর কি মক টেস্টের মাধ্যমে। আর আমাদের রোজ একটা একটা করে থিওরি, একটা একটা করে ক্লাস কমপ্লিট হচ্ছে আর কি। তাহলে এইভাবে কিন্তু দুটো প্রসেসে একসাথে আমাদের কমপ্লিট হয়ে যাবে। মানে এমনটা করলে চলবে না সোশ্যাল স্টাডিজ আমাদের 60 নাম্বার টোটালি আমরা কমপ্লিট করলাম, তারপর আমরা 150 নাম্বার মক টেস্ট চালু করলাম আর কি। একদম জানুয়ারি থেকেই কিন্তু 150 নাম্বার মক টেস্ট আমাদের স্টার্ট হয়ে যাবে। 150 নাম্বার মক আমরা দিতে শুরু করবো আর কি। 150 নাম্বার মকের মধ্যে এই 90 নাম্বার আমাদের প্রবলেম হবে না। পেডাগজি, ইভিএস এগুলো তো কমপ্লিট হয়ে যাবে। প্রবলেমটা ওই 60 নাম্বার আপনারা আটকাবেন আর কি। তো আটকালে কী হয়েছে? এই 90 নাম্বারের মধ্যে তো আমি 70 তুলে নিতে পারবো, এই 90-এর মধ্যে আমি 70 তুলে নিতে পারবো। আর 60-এর মধ্যে ওখানেও তো পেডাগজি থাকছে আর কি। তো প্রথম দিকগুলোতে একটু অসুবিধা হবে আর কি। তো এই অসুবিধা হলেও প্রশ্নগুলো তো আপনারা চিনবেন, প্রশ্নের প্যাটার্নটা তো বুঝবেন। তাহলে একদিক থেকে রোজ মক যেতে যেতে প্রশ্নের প্যাটার্নগুলো চিনছেন, আর একদিকে আমাদের থিওরিও কমপ্লিট হচ্ছে আর কি। তো যত দিন যাবে আস্তে আস্তে আমাদের এইভাবে কমপ্লিট হয়ে যাবে। ওকে, চলুন লাদাখ সম্পর্কে আমরা পড়ে নিই। এই পিডিএফ আমি শেয়ার করে দেবো, তবে একটু খাতায় না লিখলে কিন্তু হবে না আর কি। খাতায় না লিখলে কিন্তু হবে না। চলুন লাদাখ সম্পর্কে পড়ে নিই। টিবেটান অলসো কল্ড ভোতি ইজ দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইন লাদাখ, ঠিক আছে? টিবেটান অলসো কল্ড ভোতি, মানে তিবেতানও বলা হয়ে থাকে বা ভোতিও বলা হয়ে থাকে।
দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইন লাদাখ, তা লাদাখের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটাকে আমরা কি বলে থাকি, সেটাকে আমরা টিবেটান বলে থাকি বা সেটাকে আমরা ভোটি ল্যাঙ্গুয়েজও বলে থাকি। মাদার অ্যান্ড ফাদার ইন ভোটি ল্যাঙ্গুয়েজ, মানে মাকে এবং বাবাকে কি বলা হয়ে থাকে, মাকে বলা হয়ে থাকে আমালে, আর বাবাকে কি বলা হয়ে থাকে আওয়ালে। তাহলে কি বললাম, লাদাখের যে ভোটি ল্যাঙ্গুয়েজ রয়েছে বা টিবেটান ল্যাঙ্গুয়েজ রয়েছে সেখানে মাদারকে বলা হয়ে থাকে আমালে আর বাবাকে বলা হয়ে থাকে আব্বালে আর কি। ইন ভোটি ল্যাঙ্গুয়েজ জুলে জুলে মিনস ওয়েলকাম, আমরা যেমন ওয়েলকাম বলি, ওয়েলকাম ব্যাক টু অ্যাসপিরেন্টস আড্ডা, তাহলে এই লাদাখের এই ভোটি ল্যাঙ্গুয়েজে বললে কী করতে হবে, জুলে জুলে টু অ্যাসপিরেন্টস আড্ডা। জুলে জুলে মানে কি, জুলে জুলে মানে হচ্ছে ওয়েলকাম। ওকে, ট্রলি ইজ ইউজড টু ক্রস দ্য রিভার। ট্রলি, ট্রলি বলতে তো চেনেন আর কি, সেই এখন ছেলেদেরকে মেরে মেরে সব ট্রলিতে ভরে দেওয়া হচ্ছে, তাই না? ট্রলি, তারপর হচ্ছে নীল কালারের ড্রাম, এটা সেটা হ্যাঁ, তুমি এরা ভালো চিনবেন। তো সেই যে ট্রলি রয়েছে যেগুলোতে আমরা জামা কাপড় নেই আর কি, বর্তমানে ছেলেদেরকেও সেখানে মেরে মেরে ঢোকানো হচ্ছে। তো সেই ট্রলিতে কী করা হয়, ট্রলি ইজ ইউজ টু ক্রস দ্য রিভার, নদী পার করার জন্য সেই ট্রলি ইউজ করা হয় টু গো টু স্কুল ইন লাদাখ। লাদাখে বাচ্চারা যখন স্কুলে যায়, স্কুলে যাওয়ার জন্য নদী পার করার জন্য সেই যে ট্রলি ব্যাগগুলো রয়েছে, স্কাই ব্যাগ আর বিভিন্ন কোম্পানি, আমেরিকান টুরিস্টরা থাকে তো ব্র্যান্ডেড কোম্পানি, তো সেই যে ট্রলি ব্যাগগুলো থাকে তারা সেটা ইউজ করে তারা স্কুলে যায়। আসামের বাচ্চারা কীভাবে যায়, আসামের বাচ্চারা যায় হচ্ছে বাস, বাস বাঁধা থাকে এই বাস থেকে এই বাসে, বাসে ধরে ধরে তারা স্কুলে যায়। তো এগুলো আমরা পড়বো আসামের বাচ্চারা কী করে যায়, লাদাখের বাচ্চারা কী করে যায়। তো লাদাখের সিস্টেমটা কি, ওরা ট্রলিতে করে নদী পার হয়ে স্কুলে যায়। দ্য রোডস অফ দ্য জম্মু অ্যান্ড কাশ্মীর আর ডিফিকাল্ট ডিউ টু মাউন্টেন। জম্মু এবং কাশ্মীরের যে রোড রয়েছে সেটা ডিফিকাল্ট হয়ে থাকে, তাই না? সেটা প্রচুর প্রবলেমেটিক হয়ে থাকে, খুব মুশকিল হয়ে থাকে আর কি। আপনারা এগুলো জানেন আর অলরেডি, আপনারা বিভিন্ন ফেসবুকে ব্লগে দেখেছেন আর কি, যারা রাইডার ফাইডার রয়েছে জম্মু কাশ্মীরের ব্লগ বানাচ্ছে, সেই করছে, প্রচুর হিলি এরিয়াজ, এই পাথর চলে আসছে, এই আপনাদের জল চলে আসছে, ওখানে গাড়ি পাস করা যাচ্ছে না, তো খুব প্রবলেমেটিক জায়গা কিন্তু হয়ে থাকে, তাই তো। ওয়ান হ্যাজ টু ক্রস জম্মু অ্যান্ড কাশ্মীর ইন অর্ডার টু রিচ লেহ লাদাখ। লাদাখ তো উপরে রয়েছে, লাদাখ তো উপরে রয়েছে, তো লাদাখে পৌঁছাতে গেলে তো জম্মু কাশ্মীর ক্রস করতে হবে, এটাই লেখা রয়েছে। তো জম্মু কাশ্মীর ক্রস করে তো লাদাখে পৌঁছাতে হবে, লেহ লাদাখে। পিপল ইউজ নাইলন টেন্টস অন হিলি এরিয়াস। মানুষজন হিলি এরিয়াসে নাইলনের যে টেন্ট রয়েছে এগুলো ইউজ করে থাকে থাকার জন্য, তাই তো। এগুলো থাকার জন্য টেন্টের মধ্যে থাকে, এগুলো আপনারা দেখেছেন অলরেডি, ব্লগ ফ্লগ তো আপনারা দেখেন। লাদাখ ইজ অলসো কল্ড কোল্ড ডেজার্ট। লাদাখকে কোল্ড ডেজার্টও বলা হয়ে থাকে। লাদাখ ইজ হাই, লাদাখ অনেক উপরে অবস্থিত। ড্রাই অ্যান্ড ফ্ল্যাট, কল্ড এ কোল্ড ডেজার্ট, খুব ড্রাই শুষ্ক হয়ে থাকে অ্যান্ড ফ্ল্যাট হয়ে থাকে। লাদাখ গেটস ভেরি লিটল রেনফল, খুব কম বৃষ্টি এখানে হয়ে থাকে, মানে বৃষ্টিপাতের পরিমাণ খুব খুব কম থাকে। দেয়ার আর হাই স্নো ক্যাপড মাউন্টেন, সেখানে যে মাউন্টেন রয়েছে স্নো ক্যাপ মানে বরফাবৃত, বরফ দিয়ে আবৃত থাকে। ফ্ল্যাট গ্রাউন্ড, বিকজ অফ দিস ড্রাইনেস নো প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ গ্রো ইন দ্য লাদাখ। এ তো ড্রাইনেসের মধ্যে কী করে গাছ হবে, সেখানে তো গাছ কোনো উদ্ভিদ কিচ্ছু হয় না আর কি, তো সবসময় কিন্তু কী থাকে ওখানে, বরফাবৃত ফ্ল্যাট থাকে। লাদাখ রিজিয়ন ইজ দ্য কোল্ডেস্ট ডেজার্ট ইন ইন্ডিয়া, ভারতের মধ্যে কোল্ডেস্ট ডেজার্ট হচ্ছে এই লাদাখ, ঠিক আছে। তাহলে কোল্ডেস্ট কোন ডিগ্রি, কোল্ডেস্টকে আমরা কোন ডিগ্রি বলবো বলুন, ইংলিশ গ্রামার আপনারা পড়েছেন। স্কিট পোপল ইজ এ ভিলেজ ইন লাদাখ। তাহলে স্কিট পোপল কি, স্কিট পোপল হচ্ছে একটা ভিলেজ, একটা গ্রাম, লাদাখের একটা গ্রাম রয়েছে, লাদাখের একটা গ্রামের নাম হচ্ছে স্কিট পোপল। ইন লাদাখ দেয়ার আর ন্যারো রকি মাউন্টেন রোড। লাদাখে ন্যারো মানে সংকীর্ণ, খুব সংকীর্ণ মাউন্টেনিং রোড দেখা যায়, এই যে এরকম দেখুন। অ্যাট মেনি প্লেসেস, অনেক জায়গাতে দেয়ার আর নো রোডস অ্যাট অল, সেখানে কোনো কোনো জায়গায় এমন আছে সেখানে রোডই নেই, সেখানে রাস্তাই নেই সেখানে। কার্গিল ইজ অন দ্য ওয়ে ফ্রম শ্রীনগর টু লাদাখ। শ্রীনগর থেকে যদি আমি লাদাখের দিকে যাই, কার্গিল, সেই কার্গিলের যুদ্ধ সেই জায়গাটা আমার রাস্তায় পড়বে, ঠিক আছে। হাউসেস অফ লাদাখ আমরা পড়ে নিই, আজ আমরা লাদাখ পর্যন্তই পড়বো। তাহলে লাদাখের যে ঘর বাড়িগুলো রয়েছে সেগুলো কীরকম কী ছিল, তো এটা হচ্ছে তো লাদাখের ঘর বাড়ি। খুব খুব প্রশ্ন আসে কিন্তু এই লাদাখ আর আসাম থেকে। হেয়ার আর হেয়ার দেয়ার আর টু ফ্লোর বিল্ডিংস। টু ফ্লোর মানে কি, দোতলা, দোতলা বিল্ডিং হয়, যে নিচতলা দোতলা বিল্ডিংকে ধরলো ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর, দোতলা বিল্ডিং হয়ে থাকে। দ্য হাউস ওয়াজ মেড অফ স্টোনস, পাথর দিয়ে তৈরি, দেখতে পাচ্ছেন আমরা, পাথর দিয়ে তৈরি। হুইচ ওয়ার কেপ্ট ওয়ান ওভার দ্য আদার, একটার উপর আরেকটা পাথর রেখে রেখে এরমভাবে তারা তৈরি করেছে, পাথর দিয়ে তৈরি করেছে। দ্য ওয়ালস ওয়ার কোটেড, সেই ওয়ালসগুলোকে কোট করা হয়েছে মানে লেপে দেওয়া হয়েছে উইথ এ থিক লেয়ার, একটা মোটা লেয়ার অফ মাড, মাড মানে কাদামাটি, লাইম, তাই তো, মানে একটা মোটা কাদামাটি দিয়ে আর কি, মাটির প্রলেপ দিয়ে এগুলোকে, লাইম মানে কি চুন, চুন দিয়ে মাটি দিয়ে এগুলো কিন্তু করে দেওয়া হয়েছে।
কোট করে দেওয়া হয়েছে, মানে এগুলো লেপে দেওয়া হয়েছে সেই পাথরের ওপরে। দ্য হাউস লুকড লাইক এ শেড ফ্রম ইনসাইড, ভেতর থেকে এটা একটা শেডের মতো মনে হয়। উইথ এ লট অফ হে স্টোরড দেয়ার। হে মানে কি? হে মানে হচ্ছে খড়, এই তো খড়, তাই তো, যেগুলো গরুতে খায়। খড় বলি আমরা, অনেকে অনেকে খ্যার বলে, এক এক জায়গায় একরকমভাবে আপনারা বলেন। তো সেগুলো উপরে স্টোর করা থাকে। ইন লাদাখ, লাদাখে ইউ উইল সি উডেন স্টেয়ার, আপনি কাঠের সিঁড়ি দেখতে পারবেন। লাদাখে গেলে ঘরের ভিতরে কাঠের সিঁড়ি দেখা যাবে। উডেন সিলিং, যে সিলিংটা রয়েছে সিলিংও ওদের উডেন হয়ে থাকে। কাঠের সিলিং, কাঠের চেয়ার, মানে কাঠের সিঁড়ি, এগুলো দেখা যায়। হাউজেস উইথ স্লোপিং রুফস, স্লোপিং রুফস মানে কি? স্লোপিং মানে জিনিসটা সেই যে ওদের যে চালটা রয়েছে এরকম স্লোপিং হয়ে থাকে, তাই তো। অ্যান্ড কাভার্ড ইন স্নো, এবং সেখানে কি থাকে? স্নো দিয়ে ঢাকা থাকে, বরফ দিয়ে ঢাকা থাকে। দ্য গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর মানে কি? নিচের ফ্লোর। ইজ ফর অ্যানিমালস, নিচের ফ্লোরে মানুষ থাকে না কিন্তু, নিচের ফ্লোরে কি থাকে? অ্যানিমাল থাকে, বিড়াল কুকুর ছাগল যা আছে থাকবে। অ্যান্ড ফর স্টোরিং নেসেসারি থিংস, এবং বাদ বাকি যা যা আইটেম আছে, গাড়ি হতে পারে, সাইকেল হতে পারে, বা যা কিছু জিনিস আছে, নিচেরটা স্টোর রুম হিসাবে, বা অ্যানিমাল গরু ছাগল বিড়াল যা থাকে এগুলো থাকে। তাহলে মানুষ নিশ্চয়ই উপরেরটায় থাকবে। সামটাইমস, কিছু কিছু সময়, হোয়েন ইট গেটস টু কোল্ড, যখন খুব গরম হয়, পিপল অলসো মুভ ডাউন স্টেয়ার, সরি গরম বলছি কেন, টু কোল্ড, ঠান্ডা, মানে খুব ঠান্ডার সময়, খুব ঠান্ডার সময় মানুষ তখন নিচে আসে আর কি। এমনিতে নিচে আসে না, নিচে এসে গরু ছাগল ভেড়া বিভিন্ন নেসেসারি আইটেম এগুলোই স্টোর করা থাকে, মানুষ উপরেই থাকে। কিন্তু খুব যখন ঠান্ডা হয়, নিচের রুমটা একটু তুলনামূলকভাবে গরম হয়ে থাকে, তখন তারা নিচের রুমে ফিরে আসে। হেয়ার গ্রাউন্ড ফ্লোর হ্যাভ নো উইন্ডোজ, গ্রাউন্ড ফ্লোরে কোনো রকম উইন্ডো থাকে না, ঠিক আছে। এখানে যে এই ছবিতে যদিও উইন্ডো দেখা যাচ্ছে, ঠিক আছে, ভুল ছবি লাগানো হয়ে গেছে। তো গ্রাউন্ড ফ্লোরে কোনো রকম উইন্ডো কিন্তু থাকে না, এই দেখুন বড় বড় যত সব উইন্ডো আছে সব উপরের ফ্লোরেই আছে। দ্য থিক ট্রি ট্রাঙ্কস, মানে মোটা মোটা যে গাছের যে কাণ্ডগুলো রয়েছে, আর ইউজড, এগুলো ব্যবহার করা হয়ে থাকে, টু মেক রুফস স্ট্রং, এই যে রুফসগুলো রয়েছে এগুলোকে স্ট্রং বানানোর জন্য মোটা মোটা গাছের যে কাণ্ড রয়েছে সেগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। দ্য থিক ওয়ালস, মোটা যে ওয়াল রয়েছে, উডেন ফ্লোর, যে ফ্লোরটা থাকে ফ্লোরটাও ওয়ালের হয়ে থাকে, মানে উডেন বা কাঠের হয়ে থাকে। অ্যান্ড উডেন সিলিং, সিলিংও কাঠের হয়ে থাকে। প্রোডাক্টস প্রোটেক্টস দ্য পিপল অফ লাদাখ ফ্রম কোল্ড, মানে ঠান্ডা থেকে অনেকটা বাঁচায় আর কি। মানে উপরে যে সিলিং রয়েছে, সিলিংও কাঠের, সিঁড়িও কাঠের, ওয়ালটা পাথরের, পাথর হলেও উপরে মাড অ্যান্ড লাইম দিয়ে সেগুলো প্রলেপ দেওয়া রয়েছে। তো সেই জন্য এই জিনিসগুলো তাদেরকে ঠান্ডা থেকে অনেকটা রক্ষা করে, ঠান্ডা থেকে অনেকটা বাঁচায়। এবং গ্রাউন্ড ফ্লোরতে কোনো রকম জানালাও থাকে না ওদের, তো এগুলো ঠান্ডা থেকে অনেকটা বাঁচায়। রেড চিলি, মানে এই তো রেড চিলি আপনারা দেখতে পাচ্ছেন, শুকনো লঙ্কা আমরা যেটাকে বলি, বা লাল লঙ্কা। অরেঞ্জ পামকিনস, তাহলে এই যে পামকিনগুলো রয়েছে। অ্যান্ড গোল্ডেন ইয়েলো কর্নস, ভুট্টা। আর ফাউন্ড ইন লাদাখ, লাদাখে এই জিনিসগুলো পাওয়া যায়, ভুট্টা পাওয়া যায়, এটা পাওয়া যায়, এগুলো পাওয়া যায় লাদাখে। ডিউরিং সামার সিজন, গরমকালে, উই ড্রাই মেনি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, লাদাখের লোকজন শুকিয়ে রাখে আর কি, অনেক শাক সবজি তারা শুকিয়ে রাখে গরমের সময়। উই স্টোর দেম ফর উইন্টার্স, এবং শীতকালে সেগুলোকে খায় আর কি। তারা গ্রীষ্মকালে সেগুলোকে অনেক কিছু জমিয়ে রাখে, এবং শীতকালে সেগুলোকে তারা খাবার হিসাবে গ্রহণ করে। হোয়েন উই ডু নট গেট ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, শীতকালে কি সব চারপাশে বরফ দিয়ে ঢেকে থাকে, তো কিসের সব সবজি হবে? কিছুই হবে না আর কি তখন, তাই না? তো তখন কি করে, সেই গরমকালে যেগুলো তারা বাঁচিয়ে রেখেছিল, স্টোর করে রেখেছিল, তো সেগুলোকে তারা গ্রহণ করে খাবার হিসাবে। তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই পড়লাম। আমরা কোন পর্যন্ত বললাম? আমরা লাদাখ পর্যন্ত, ঠিক আছে। তো পরবর্তী ক্লাসে আমরা কি পড়ব? আমি পিডিএফটা আজকে আমি ফুল পিডিএফটাই আমি আপনাদের আজকে শেয়ার করে দেবো। আপনাদের যেটা করণীয়, পিডিএফটাকে প্রিন্ট করলে তো একদিনেই করে নিতে পারবেন আর কি, কিন্তু প্রিন্ট করলে কাজ কিন্তু হবে না আর কি। ওই প্রিন্টেড কপি কিন্তু প্রিন্টেডই থাকবে, রেডিমেড কিন্তু রেডিমেডই থাকবে, আমি বলে দিলাম। যদি একটু কষ্ট করেও 7 দিন 10 দিনেও যদি খাতায় লিখতে পারেন, আমার রিকোয়েস্ট, ঠিক আছে। খাতায় লেখা মানে কি, আপনার মুখস্থ কিন্তু অর্ধেক 50% মুখস্থ কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। খাতায় যখন আপনি নিজের হাতে, যখন আগের ক্লাসগুলো রেকর্ডিং দেওয়া নিয়ে আজকে দিয়ে দেবো, যদি আপনি নিজের হাতে জিনিসটাকে একবার লিখে নেন, তাহলে কিন্তু আপনার 50% কাজ কিন্তু এখানে উদ্ধার হয়ে যাবে, ঠিক আছে। পিডিএফ প্রিন্ট করলে 60 পেজ প্রিন্ট হয়ে যাবে, দেখেই ভয় লাগবে এত লম্বা লম্বা লাইন কী আছে না আছে, না বুঝে বুঝে যতটুকু পড়িয়েছি অতটুকুই নোট করুন আর কি, অতটুকুই নোট, শর্টে নোটস করুন আর কি, একদম শর্টসে। যেমন আমরা কি বললাম, আমরা আজকে পড়লাম সবার প্রথমে হচ্ছে, মনে করুন বাচেন্দ্রী পাল পড়লাম আর কি, ঠিক আছে। বাচেন্দ্রী পাল শর্টে আমি কী নোট করবো আর কি, বাচেন্দ্রী পাল থেকে নোট করবো যে তার যে গাইড ছিল, গাইডের নাম ছিল হচ্ছে, কী ছিল,
ব্রজেন্দার সিং না কী ছিল ভুলে গেলাম, বললাম তো একজন ঝটপট। ব্রিগেডিয়ার, কি ব্রিগেডিয়ার ছিল? জ্ঞান সিং। বাস, তাহলে আমি জ্ঞান সিং লিখবো, জ্ঞান সিং লিখলে তো আমি বুঝে যাবো আর কি যে জ্ঞান সিং কে আর কি। আমার কি লিখতে হবে হার গাইড নেম ওয়াজ ব্রিগেডিয়ার জ্ঞান সিং, এত তো আমাকে লিখতে হবে না আর কি। আমি জাস্ট ডেটটা লিখবো আর কি, 1টা 7, 1টা 7 PM লিখে দেবো, 23rd May এইটুকু লিখে দেবো আর কি। 12 বছর বয়সে পিকনিকে গেছিলো, এরকম যতটা শর্ট, এইভাবে শর্ট নোটস আমি তৈরি করতে পারবো তত কিন্তু আমার ভালো হবে আর কি। তাহলে তত এইভাবে বুঝে বুঝে একটা শর্ট নোটস তৈরি করতে হবে। শর্ট নোটস তৈরি করে কিন্তু নিজের হাতে নোটসটা তৈরি করতে হবে। EVS খুব সহজ জায়গা। একটা সময় ছিল এই যে 60 পেজের যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই 60 পেজ পরেই 15তে 15 নম্বর নিয়ে আসা গেছে আর কি, ঠিক আছে। কিন্তু এখনকার প্যাটার্ন একটু চেঞ্জ হয়েছে সিটেটের। এখন এই 60 পেজ পরে 15তে 15 পাওয়া যাবে না আর কি। মানে এখন যে লাস্ট ইয়ার থেকে প্যাটার্ন একটু চেঞ্জ হয়েছে, এখন 2-1টা প্রশ্ন বাইরের থেকে দিচ্ছে আর কি। বাইরের থেকে বলতে কি মানে সেগুলো 6, 7, 8 পার করে যাচ্ছে, 9, 10-এ ঢুকে যাচ্ছে। 2-1টা টপিক সায়েন্সের ডেপথ থেকে জিজ্ঞেস করা হচ্ছে, তবে 2-1টা আর কি। এখনও এই এই যে 60 পাতা রয়েছে, এই 60 পাতা পরে আপনারা 12-13 আরামসে পেয়ে যাবেন, ঠিক আছে। হ্যাঁ, 12-13 আরামসে পেয়ে যাবেন। কিন্তু একটা সময় এরকমও ছিল 22-23-এ যদি আপনি পেপার তুলে দেখেন, 2014 সাল থেকে যতগুলো পেপার আছে 23 পর্যন্ত, তো 15টার মধ্যে 15টা প্রশ্নই এর মধ্যে ইনক্লুডেড আছে আর কি, একটাও মিস হতো না, ঠিক আছে। তবে লাস্ট ইয়ার থেকে তো 1টা 2টো প্রশ্ন বাইরের থেকে থাকতে থাকুক, তো 1টা 2টো থাকবে থাকবে আর কি। তোর জন্য আমরা ধরি না 8, 9, 10 সব নিয়ে মাথা ঘামাবো, 12-13 তো এখানে শেয়ার হচ্ছে আর কি। তো 12-13 তো আমাকে ধ্যান দিতে হবে। আর ওই যে বললাম 2-1টা প্রশ্ন বাইরের থেকে থাকছে আর কি, তো ওই 2-1টা প্রশ্ন খুব আহামরি কিছু না আর কি। যাদের মোটামুটি কম্পিটিটিভ লেভেলে টুকটাক পড়াশোনা করেন আপনারা, বেসিক সেন্স থেকে ওগুলোও হয়ে যাবে। ওই অপশন এলিমিনেশনই তো করতে হবে, অপশন এলিমিনেশন করে বাদ বাকিটাই হয়ে যাবে। ওকে। হ্যাঁ, ম্যাথামেটিক্সের ক্লাস হয়নি, ম্যাথামেটিক্সের ক্লাস হবে জানুয়ারি মাসটা, পুরো ক্লাস হবে সিটেটের। ওকে, চলুন। তো আপনাদের এই ছিল আজকের ক্লাস, দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী ক্লাসে। ওকে, চলুন।